নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। বাংলা সাহিত্যের গল্পের হীরকখনি থেকে তুলে আনা কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে তৈরি আমাদের গল্পের আসর। আমাদের আজকের গল্পটি লেখক অংশুদেবের কলমে একটি রোমহর্ষক থ্রিলার সাসপেন্স গল্প, যার নাম প্রাচীন শহরের রহস্যভেদ। আপনারা পুরো গল্পটা শুনে কমেন্ট করে বলে যান গল্পটা কেমন লাগলো। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। স্মৃতির ছায়াতলে মুঠো মুঠো অতীতের ছাইভস্য মেখে যখন আমরা সকলে প্রাপ্তির আনন্দ ভুলে গিয়ে বিষাদের নিরন্তর গ্রাসাচ্ছাদনকে প্রাধান্য দিয়ে ফেলি, তখন সৃষ্টি নেয় এমন এক গাঁথার যা পর্যাপ্ত পরিমাণে আমাদের এই ধূসর মগজকে অশুভ বার্তা প্রেরণ করে। তেমনি একটি মেয়ের হারিয়ে যাওয়া স্মৃতির পাতা জুড়ে যে রহস্যের সূত্রপাত ঘটেছিল, সেটা বলতে গেলে আপনাদের গল্পের একদম শুরুতে নিয়ে যেতে হবে। বাকিটা না হয় বহমান জলধারার স্রোতের ওপরই ছেড়ে দিন। খানিক আগেই প্রাতরা সেরে ঠোঁটে একটা কাঁচি সিগারেট গুজে জানলার ধারে দাঁড়িয়ে প্রকৃতির শোভা দেখে চলেছি। সোফায় বসে ব্যোমকেশ খানিক আগে ডাকে আসা একটি চিঠির দিকে চেয়ে এক মনে কি যেন পড়ে চলেছে। বৌঠান অবশ্য চায়ে চুমুক দিতে দিতে বাজতে থাকা রেডিওটিতে তখন আধুনিক বাংলা গানের তালে তালে মাথা দুলিয়ে চলেছে। তখন অবশ্য জানতাম না যে আগামী কয়েকদিনে আমাদের জীবন কতটা রহস্যময় হতে চলেছে। কার চিঠি এত মনোযোগ সহকারে পড়ছো? কোন মক্কেলের নাকি? প্রশ্ন করলাম আমি। ব্রিটিশ হাই কমিশনারের চিঠি ভাইয়া। ব্রিটিশ হাই কমিশনার? বলো কি? তারা একটি বিশেষ ব্যাপারে আমার সাহায্য প্রার্থনা করেছেন। তা ব্যাপারটা কি একটু বিশদে বলবে? বেশ কিছু বছর আগে, সালটা সম্ভবত 1868, আমাদের ভারতের একজন নামকরা প্রত্নতাত্ত্বিক সাগনিক তার হবু স্ত্রীকে নিয়ে ইসরায়েলের জেরুজালেমে এক বিশেষ সরকারি খনন কার্যে সহায়তা করতে গিয়ে আর দেশে ফিরে আসেননি। মাঝের 40টা বছর পেরিয়ে গিয়েছে, অথচ তাদের আর কোনো খোঁজ মেলেনি। তাই বলে কলকাতা ছেড়ে সোজা ইসরায়েল? বাবা, ভাবলেই তো শরীরে কেমন রোমাঞ্চ হচ্ছে গো। হ্যাঁ, হওয়াটাই স্বাভাবিক। আমার মতো একজন তুচ্ছ বেসরকারি গোয়েন্দাকে স্বয়ং ব্রিটিশ সরকার বাহাদুর এমন এক কাজের দায়িত্ব নিয়ে অন্য একটি দেশে পাঠাচ্ছেন, যদিও খরচ সমস্তই সরকারের। আসলে ব্যাপারটা হচ্ছে যে এর পেছনে এক দীর্ঘ ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। রাজা সলোমন, হিব্রু বাইবেল অনুসারে সলোমন, যাকে জেদিদিয়াও বলা হয়, ইসরায়েল ও জিহুদা রাজ্যের চতুর্থ রাজা ছিলেন। তার পিতা দাউদের উত্তরসূরি। তাকে একত্রিত ইসরায়েল ও জিহুদার অধীনে ইসরায়েলের সমস্ত 12টি উপজাতির শেষ শাসক হিসেবে বর্ণনা করা হয়েছে। জেরুজালেমের একটি বিশেষ স্থানে খনন কার্যের সময়কালে এক প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছিল। সন্দেহ করা হচ্ছে যে ওই মন্দিরটি রাজা সলোমনের সেই হারিয়ে যাওয়া মন্দিরের অবশেষ। ব্রিটিশ এবং ইসরায়েল সরকারের যৌথ উদ্যোগে তাই সাগনিককেও ওই দেশে খনন কার্যে সাহায্য করতে পাঠানো হয়েছিল, কারণ এইসব ক্ষেত্রে একজন যোগ্য ইতিহাসের বিশ্লেষকের প্রয়োজন পড়ে। ঘটনাটা 40 বছর আগেকার সময়কালে। বর্তমান সাল 1908। এবার 40 বছর আগেকার এই কেস আবারও রিওপেন হচ্ছে। তুমি ইসরায়েল যাবে আর আমি যাব না? পাশ থেকে বলে উঠল বৌঠান। তাহলে চলো এবার থানায় যাওয়া যাক একবার। কেস ফাইলটা নিয়ে না হয় তারপর পাসপোর্ট অফিস হয়ে আসা যাবে। কি বলো? শেয়ার বলতে, তাছাড়া আমাদের দুজনের তো পাসপোর্ট রয়েছে, সেগুলো তো রিনিউ করতে হবে। বৌঠানের অবশ্য পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। সকলে তড়িঘড়ি পোশাক পরিবর্তন করে থানার উদ্দেশ্যে রওনা দিলাম। এরপর কি হলো নিশ্চয়ই জানতে চান। আপনারা সকলেই জানেন যে প্রতিটি কেস ঘটে যাওয়ার পরে আমি স্থান, কাল এবং পাত্রের নাম বদলে গল্প লিখি। তাই এই কাহিনীর প্রেক্ষাপটে ঢোকার পূর্ব মুহূর্তে এই কলকাতার এক বাসিন্দার সাথে ঠিক কি কি ঘটেছিল সেটা গল্পের আকারে তুলে ধরছি। আপনারা সাথে থাকুন, আমাদের প্রত্যাবর্তন শীঘ্রই হতে চলেছে। ঝনঝন শব্দে চাবির গোছাটা মাটিতে পড়ে যেতেই এতক্ষণে ভয় পেল সুজাতা। হ্যাঁ, ভয়। তীব্র গা শিরশিরে একটা হিমেল ভয়ের অনুভূতি, যা সে এর আগে এই পুরনো অ্যাপার্টমেন্টের 3 তলা বিল্ডিংয়ে একা থেকেও পায়। এবার কি করি? চাবি না পেলে ঘরে ঢুকবো কিভাবে? তাছাড়া এই ফ্লোরে কেউ তো থাকেও না।
কার থেকে সাহায্য চাইবো? কালো চশমা পরা চোখ দুটো আঁধারে হাতড়াতে থাকল। না, আলোর খোঁজে নয়। তাতে অবশ্য বিশেষ লাভও নেই। হাতে ধরে থাকা ওয়াকিং স্টিকটা এক হাতে শক্ত করে মুষ্টিবদ্ধ করে কাঁপতে থাকা হাঁটুর ওপর কোনো মতে নিয়ন্ত্রণ রেখে মাটিতে উবু হয়ে বসল সুজাতা। চাবিটা যখন ব্যাগ থেকে মাটিতে পড়েছিল স্পষ্ট মনে আছে, শব্দটা আমার বাম কানে নিচে হয়েছিল। তার মানে এখানেই কোথাও আছে সেটা। বাম দিক বরাবর হাতড়াতে লাগল সে। হাতের একগাছা চুরির ঝনঝন শব্দ ফাঁকা করিডোরে এক অদ্ভুত সুরের ঝংকার সৃষ্টি করল। খানিকটা ধুলো হাতে উঠে এলো তার। এ তো মহা সমস্যায় পড়লাম। এবার কি করি? এমনিতে তো একা থাকি, এখন কাউকে যে ডাকবো তারও তো উপায় নেই। ঠিক সেই মুহূর্তে পুরনো আমলে লিফটের খটাং খটাং যান্ত্রিক শব্দটি জানান দিল কারোর আগমন ঘটছে। তবে সেটা কোন ফ্লোরে গিয়ে থাকবে জানা নেই তার। আজকাল বেশ কিছু শব্দ সে একটু বেশি শুনতে পাচ্ছে। সাধারণ মানুষ যেই সকল শ্রুতিগোচর ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়বস্তুকে অতি সাধারণ এবং নিম্নমানের মনে করে অবহেলা করে, সুজাতা সেই সব শব্দকে মস্তিষ্কের কোটরে সযত্নে গুছিয়ে রাখে। এতে তার কি লাভ সেটা সেই বলতে পারবে। এই যেমন লিফটের ঘটাং শব্দের সাথে সাথে একটা টিকটিকি ঠিক তার ডান দিকের দেওয়াল বেয়ে টিকটিক শব্দ করতে করতে উঠে গেল। সুজাতা সেই টিকটিক শব্দের মাত্রা এবং ঘনত্ব পরিমাপ করে সহজেই বলতে পারবে যে সেই টিকটিকিটা আদৌ একা দেওয়াল বেয়ে উঠে যায়। তার মুখে কোনো পোকা জাতীয় কিছু একটা নিশ্চয়ই ছিল। এ তার নিত্যদিনের অভ্যেস। আবারও মাটিতে হাতড়াতে লাগলো সে। ওয়াকিং স্টিকটা নিয়ে মাটিতে আলতো করে বোলাতে বোলাতে আবারও সেই ঝনঝন শব্দ কানে এলো। ওই তো আমার চাবি। আমার খুব কাছেই ছিল, কিন্তু লাঠির ঘায়ে আবার দূরে চলে গেল। দুই হাত পায়ে মাটিতে হামাগুড়ি দিতে দিতে সে শব্দের উৎস অনুসন্ধান করতে করতে চাবিটা খুঁজতে লাগলো। তার একরাশ এলো চুল পিঠ ছাপিয়ে মাটি ছুঁয়েছে। বেশ খানিকটা সময় একইভাবে হাতড়াতে হাতড়াতে আরও খানিকটা দূর এগিয়ে গেল সে। ঠিক তখনই লিফটের দরজাটা ঢং শব্দ করে খুলে গেল। থমকে দাঁড়ালো সুজাতা। লিফটটা এই ফ্লোরে এসে থেমেছে। কে হতে পারে? অ্যাপার্টমেন্টের সাফাই কর্মচারী, মালিক, নাকি নতুন কোনো ভাড়াটে এলো? আঙুলের ডগা ঠান্ডা ধাতব জিনিসটার স্পর্শ পেয়েছে এইবার। এই তো আমার চাবি। কেউ আমায় এই অবস্থায় দেখলে যে কি ভাববে কে জানে। আমি বরং উঠে দাঁড়াই। চাবিটা মুষ্টিবদ্ধ করে আরও খানিকটা দূর গিয়ে নোনা ধরা দেওয়ালে ভর দিয়ে সে ওঠার চেষ্টা করল। চারিদিকটা কেমন যেন অন্ধকার। এক বিন্দু আলোর উৎস খুঁজে পাওয়া দূরস্থ তাকে অনুভব করা কিংবা ছুতে যাওয়ার সাধ্যটুকুও তার নেই। ধীরে ধীরে উঠে দাঁড়ালো সুজাতা। একজোড়া জুতোর মচমচ শব্দ কানে আসছে। কেউ যেন ফাঁকা করিডোরের নৈশব্দ ভেদ করে ধীরে ধীরে এগিয়ে আসছে। হৃদয়ের গতিবেগ বেড়ে চলেছে তার। সে জানে বিপরীতে হাত পাচে খাটলেই তার ঘর পড়বে। সে কান পেতে কিছু একটা শোনার চেষ্টা করল। জুতোর মচমচ শব্দ আরও বেশ খানিকটা এগিয়ে এসেছে। কে কে ওখানে? কে এসেছেন? সুমন্তবাবু আপনি, নাকি কমল তুমি? কোনো উত্তর ভেসে এলো না বটে, তবে এইবার পায়ের শব্দ মচমচ থেকে দ্রুত হতে লাগলো। মনে হলো এইবার কেউ যেন হেঁটে নয় বরং ছুটে আসছে। কে কে ছুটে যাচ্ছে? হ্যালো, এখানে কে রয়েছেন? আমার কথার জবাব দিন। মুহূর্তে মুহূর্তে গতিবেগ বেড়েই চলেছে। হাতের লাঠিটা পায়ের তলায় ঠান্ডা সাপের মতো পড়ে রয়েছে। সে টের পাচ্ছে। চাবির গোছাটা বুকের অন্তর্বাসের ভেতর চালান করে লাঠিটা তুলে নিল সুজাতা। দেখুন, আপনি যদি আমার চেনা কেউ হয়ে থাকেন তাহলে জবাব দিন, আর যদি কোনো বিশেষ কারণে এসে থাকেন তাহলেও কথা বলুন। এইভাবে চুপ করে থাকবেন না, আমায় আঘাত করতে বাধ্য করবেন না। দুই হাতে লাঠিটা চেপে ধরে হাঁপাতে হাঁপাতে শব্দের উৎস লক্ষ্য করে দাঁড়িয়ে পড়ল সুজাতা। তার মাথার দুই দিকে শিরাগুলো ফুলে ফুলে উঠছে। মিস মিত্র, সুজাতা মিত্র, ওই যে কথায় আছে না,
দড়ি জ্বলে গেল, অথচ সেই আধপোড়া দড়ির হম্বিতম্বি এখনো গেল না। আফসোস। কে আপনি? কি চান? এক আবছায়া দীর্ঘ অবয়ব চোখে পড়ছে তার, সবটাই ভাষা ভাষা। কালো অন্ধকারে ঢাকা এক টুকরো কালো মেঘ যে রয়েছে সেটুকু বোঝা গেলেও তার রং আকার সবটাই কালো মেঘের কালিমা লেপে যেন কালের অতলে এক কৌতূহলী প্রশ্ন হয়ে থেকে গিয়েছে। আমি কি চাই? ভালো প্রশ্ন মিস মিত্র, তবে তার চেয়েও বড় প্রশ্ন, আপনি কি চান? মানে আমার চাওয়া না চাওয়ার তোয়াক্কা করা আমি নিজেও বহু আগেই ছেড়ে দিয়েছি। আপনি খামোকা কেন এই ভার নিতে চাইছেন? কি শব্দ ভাণ্ডার কম পড়ে যাচ্ছে মিস মিত্র? আমি সাহায্য করি? চলুন আমি বলে দিচ্ছি। খানিকটা শূন্য স্থান পূরণ করার মতো বিষয়টা আর কি। যার উপস্থিতি মৃত্যুর গন্ধ নাকে টেনে আনে, যার মুখ থেকে বেরোনো প্রতিটি শব্দ শূন্য স্থানে বৈদ্যুতিক ঝংকার তোলে, যার আগমন একজন অন্ধ মানুষকে বিভ্রান্ত করে। ঠিক তাই তো? অন্ধ? কে বলেছে আমি অন্ধ? মোটেই নয়। আমি দেখতে পাই, আমি সব কিছু দেখতে পাই। বেশ বেশ, তাহলে আমাকেও নিশ্চয়ই পাচ্ছেন, তাই না? তাহলে আসুন, চলুন আমার সাথে। না, যাব না। আপনাকে না নিয়ে যে আমিও যাব না। কোথায় নিয়ে যেতে চান? যেখান থেকে এই গোটা খেলা শুরু হয়েছিল, যেখান থেকে শুরু হয়েছিল এক নোংরা কদর্য অতীতের সমাপন ঘটিয়ে নতুনভাবে সবকিছু শুরু করার আগাম পরিকল্পনা, ঠিক সেই জায়গাতেই যে ফিরে যেতে হবে। কথাটা শুনে কেমন যেন ভয় পেল সুজাতা। হাতের ওয়াকিং স্টিকটা বাড়িয়ে ধরে বলল, আপনি আমার কাছে আসার আগে হোমওয়ার্কটা ভালোভাবেই করে এসেছেন দেখছি। তাহলে এটাও নিশ্চয়ই জানেন জঙ্গলের বাঘিনীকে এত সহজে বশ করা যায় না। জানি তো, আমি সব জানি। তবে খাঁচায় পড়ার আগে পর্যন্ত খাবি খাওয়া মাছের মতো ছটফট ছটফট করতে দেখলে বড় ভালো লাগে। সহ্যের মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন আপনি। এর ফল কিন্তু ভালো হবে না। বৃক্ষের পরিচয় তো ফলে, তাই না মিস মিত্র? তাই দেখি আপনার গাছের শিকড় কতটা গভীরে গেঁথে রয়েছে। শুনুন মিস্টার, আপনি যেই হন একটা কথা মাথায় রাখবেন, লড়াইটা কিন্তু আমি আজও ভুলিনি। জানি 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 মিস মিত্র, জানি। আমি সবটা জেনে শুনে তবেই না এসেছি। আপনি আমার থেকে ঠিক কি চাইছেন? আমার আপনাকে প্রয়োজন, বড্ড প্রয়োজন মিস মিত্র, বুঝলেন? বড্ড প্রয়োজন। আপনাকে না পেলে যে আমার কাজটা হবে না। কি কাজ? তার জন্যে আপনাকে যে আমার সাথে যেতে হবে। ইতিমধ্যে এক পা করে নিজের রুমের দরজার একদম কাছে সরে এসেছে সুজাতা। অতি সন্তর্পণে অন্তর্বাস থেকে চাবির গোছা বের করে পেছনে আড়াল করল সে। একটা হাত তার পেছনে করা, মুষ্টিবদ্ধ হাতে 3টে চাবির প্রতিটি ছুঁয়ে দেখছে সে। মুখ দিয়ে অনবরত সেই চেনা কাউন্টিং, 1, 2, 3। যেন কোনো পরিস্থিতির আগে এইভাবে গাণিতিক হিসাব কষতে সে অভ্যস্ত। শেষের চাবিটাতে হাত পড়ায় তার কালো চশমার আড়ালে থাকা চোখ দুটো জল জল করে উঠল। আঙুল দিয়ে হাতড়ে দরজার ছোট্ট ফুটোটায় ঠিক 3 নম্বর চাবিটা ঢুকিয়ে ঘোরাতেই কট করে একটা শব্দ হলো। মিস মিত্র, কি ভাবছেন? না না, ভয় পাবেন না। আমি শুধুমাত্র প্রস্তাব নিয়ে এসেছি। টাকা দেবো, অনেক অনেক টাকা। শুধু এই কাজটুকু আপনাকে করে দিতে হবে। আমার সংস্থার তরফ থেকে আপনাকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে, কোনো সমস্যা হবে না। তাই শেষ থেকে শুরুর মতো করে শুরু করলে আপনাকে এই পুরনো অ্যাপার্টমেন্টে আর থাকতে হবে না। আমি বুঝি আপনার কষ্ট হয়। দরজা খুলে গিয়েছে। বুট জোড়ার শব্দ ধীরে ধীরে আরো আরো কাছে এগিয়ে আসছে। নাকে ভেসে আসছে অ্যালকোহলের উগ্র গন্ধ।
হ্যাঁ, গন্ধটা মদের হলেও এই গন্ধযুক্ত ব্র্যান্ড অদ্ভুতভাবে তার চেনা ঠেকল। লোকটা আরো এগিয়ে এসেছে। আমি আপনাকে সম্পূর্ণভাবে বিনম্র ভঙ্গিমায় সসম্মানে নিয়ে যেতে চাইছি, আর আপনি কোনো উত্তর দিচ্ছেন না কেন? হ্যাঁ, কান খাড়া করে লোকটার অবস্থান বুঝতে চাইল সুজাতা। নাকে ভেসে আসছে গরম নিঃশ্বাস। সুজাতা মুচকি হাসল। যাব, তবে এখনই নয়। যেদিন আমি উপযুক্ত এবং বিশ্বাসযোগ্য কাউকে পাশে পাবো, শেষ থেকে সবটা শুরু করব। সুজাতা কথাগুলো বলেই বিদ্যুৎ গতিতে পেছনের পা দিয়ে দরজাটা ঠেলে খুলে দিল। হাতের লাঠিটা শূন্যে 2 পা ঘুরিয়ে তড়িৎ গতিতে লোকটার মুখ লক্ষ্য করে চালিয়ে দিতেই লোকটা একটা মৃদু আর্তনাদ করে 2 পা পেছনে সরে গেল। সুজাতা এই সুযোগে ঘরের ভেতর ঢুকে সজোরে দরজা বন্ধ করে হাঁপাতে লাগল। বাইরে থেকে লোকটা ছুটে এসে দরজায় সজোরে একটা লাথি চালালো। এটা লেফট ফুট ফ্রন্ট কিক, রেয়ার ফুট। লোকটা পেশাদার, তবে আমার থেকে এমন আঘাত পেতে পারে সেটা ভাবতে পারিনি। আগে জানলে হয়তো রুখে দাঁড়াতো। বাইরে থেকে আবারও সজোরে দরজায় আঘাত পড়ল। দুম করে শব্দ হল। সুজাতা দরজায় পিঠ রেখে মাটিতে বসে পড়ল। এইবার লিড ফুট, সামনের পা দিয়ে আঘাত করছে। কেন জানি না, এর প্রতিটি গতিশীলতা আমার ভীষণ চেনা ঠেকছে। গলাটাও চেনা, কিন্তু কোথায় কোথায় এমন লড়াই দেখেছি? না, মনে আসছে না। লোকটা কি চায় তার খানিকটা আমি আন্দাজ করতে পারলেও বিষয়টা অসম্ভব ঠেকছে। মিস মিত্র, এই পলকা ঘুণ ধরা কাঠের দরজা বেশিক্ষণ আমায় ঠেকিয়ে রাখতে পারবে না। ধরা দিন, নইলে মরতে হবে। মরতে আমি ভয় পাই না। সুজাতা মিত্র সাময়িকভাবে দুর্বল হয়ে পড়লেও লড়াইটা আজও ভোলেনি। তাহলে ঘরের ভেতর পালিয়ে আমার চোখকে ফাঁকি দিয়ে লুকিয়ে বসে রয়েছেন কেন? বাইরে আসুন, এক হাত হয়ে যাক, দেখি আপনার সেই দক্ষতা আজ রয়েছে কিনা। এক হাত দূরে তো কাঠের টেবিলটা রয়েছে। মনে মনে কথাগুলো বিড়বিড় করতে করতে মেঝে থেকে উঠে দাঁড়ালো সুজাতা। এক ঝটকায় টেবিলটা টেনে এনে দরজার গায়ে ঠেস দিয়ে দাঁড় করালো সে। এরপর টেবিলের ওপর রাখা ল্যান্ডলাইনে একটা নাম্বার ডায়াল করলো সুজাতা। হ্যালো, পুলিশ স্টেশন। বালিগঞ্জ ফাঁড়ি থেকে সাব ইন্সপেক্টর অনুভব মুখার্জি কথা বলছি। আপনি কে বলছেন? কোথা থেকে কথা বলছেন? অফিসার, আমি সুজাতা মিত্র, 33B বালিগঞ্জ এভিনিউ গ্রিনল্যান্ড অ্যাপার্টমেন্ট থেকে বলছি। অফিসার, আমায় কেউ মারতে চাইছে। সে ক্রমাগত আমার দরজায় আঘাত করে যাচ্ছে। প্লিজ সেভ মাই লাইফ। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা এক্ষুনি রওনা দিচ্ছি। ততক্ষণ নিজেকে সেফ রাখার চেষ্টা করুন, আর ওকে কোনোভাবে ঘরের ভেতর ঢুকতে দেবেন না। হ্যাঁ, আপনারা যত দ্রুত সম্ভব চলে আসুন। জানি না কতক্ষণ একে ঠেকিয়ে রাখতে পারবো। এইবার আর কোনো আঘাত নয়। দরজার ওপর তীব্র বিস্ফোরণের মতো একটা শব্দ কানে এলো। দরজা ফুটো করে এক ঝাঁক আগুনের হলকা ঠিক সুজাতার কানের পাশ দিয়ে বেরিয়ে গেল। তীব্র শব্দে যেন তার কানে তালা লেগেছে। তার মাথাটা ধীরে ধীরে ভারী হয়ে আসছে। আমি বলেছিলাম মিস মিত্র, ভালোভাবে আমার সাথে চলুন, কিন্তু আপনি তো একরোখা জেদি। যদিও আপনার থেকে এমন ব্যবহারই প্রত্যাশা করি। এখনো সময় আছে। আমি ঠিক 3 গোনার সাথে সাথে মাথার পেছনে হাত রেখে যদি বেরিয়ে না আসেন, আশা করছি পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে সেটা মুখে বলে দিতে হবে না। হাঁপাতে লাগলো সুজাতা। তার রীতিমতো শ্বাসকষ্ট হচ্ছে। ইনহেলারটা কোথায় রেখেছে যেন। খুব সম্ভবত শোয়ার ঘরের তাকে রয়েছে, কিন্তু এই মুহূর্তে সেখানে যেতে গেলে বেশ খানিকটা সময় লাগবে। হাঁপাতে হাঁপাতে সুজাতা বলে উঠল, আপনি কি চাইছেন? আপনার প্রস্তাবটা আগে শুনি, তারপর সিদ্ধান্ত নেব। কষ্ট হচ্ছে বুঝি? তা একটু তো হবেই। আগেই বলেছিলাম, আপনি শুনলেন না। আপনার হৃদযন্ত্র সচল করার বস্তুটি আমার কাছেও রয়েছে। দরজা খুলে দিন, বেঁচে যাবেন।
কখনো না। আমি মরে যাব তাও ভালো। আচ্ছা, তাই নাকি? মেয়ে মানুষের এত জেদ। তবে তাই হোক। ক্লিক করে ছোট্ট একটা যান্ত্রিক শব্দ। সম্ভবত পিস্তলের চেম্বার খালি। একটা একটা করে প্রতিটি খাপে গুলি ভরছে সে। এটাই শেষ সুযোগ। হামাগুড়ি দিতে দিতে নিজের বেডরুমের দিকে এগিয়ে গেল সুজাতা। ঘরের দরজাটা বন্ধ করে ওপরে খিল তুলে দিল সে। বিছানার পাশের টেবিলে একটা ফটো ফ্রেম দেখা যাচ্ছে। একটি মেয়ে, পরনে আলখাল্লা জাতীয় সাদা পোশাক, মাথায় ভেট্টি, গলায় ঝুলছে একটা সোনার মেডেল। পাশে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে রয়েছে এক দীর্ঘকায় পেশিবহুল শরীরের পুরুষ। তার পুরুষ্ঠ গোফের দুই দিকের ডগা পাহাড়ের চূড়ার মতো খাড়া হয়ে রয়েছে। ঠিক সামনেই পড়ে রয়েছে ইনহেলার। টেবিল হাতড়ে সেটি তুলে নিয়ে মুখের ভেতর ঢুকিয়ে দুইবার চাপ দিতেই একরাশ প্রাণবায়ু যেন ফুসফুসে প্রবেশ করল। ঠিক তক্ষুনি বাইরের দরজায় প্রবল বেগে আঘাত হানল সেই অজানা আততায়ী। দুম করে একটা শব্দ এবং তারপরেই আস্তে ড্রাইভ করো শাগনিক। আমি কতবার বলেছি, আমার ভয় করে। তোমার আবার ভয়ও করে? রিংয়ের ভেতর প্রতিপক্ষের চোখের দিকে তাকিয়ে লড়াই করার সময় ভয়টা তো কখনো চোখে পড়েনি। শোনো, ভয় আমার নিজেকে নিয়ে নয়, তোমাকে নিয়ে। তুমি ভারতের এত বড় একজন আর্কিওলজিস্ট, এমন একটা বিশেষ গোপনীয় মিশনে তোমায় ডাকা হয়েছে। বিষয়টা ভালো ঠেকছে না। কেমন যেন নিষিদ্ধ বস্তুর গন্ধ টের পাচ্ছি শাগনিক। ইসরায়েলের এই জেরুজালেম শহরটি বেশ ভালো, মনোমুগ্ধকর পরিবেশ। তবে আমি একটা কথা বুঝতে পারছি না। আব্বাস, মানে জেরুজালেম প্রত্নতাত্ত্বিক বিভাগের অধ্যাপক, তোমায় হোটেলে না ডেকে এমন নির্জনে জুরিয়ান পর্বতমালার গা ঘেঁষে যে লবণাক্ত মৃত সাগর চলে গিয়েছে সেখানে ডেকে পাঠালো কেন, বলতে পারো? আমার বিষয়টা ঠিক সুবিধে লাগছে না শাগনিক। আমিও বুঝতে পারছি না। তবে শেষবার যখন ওই সিন্ধুকের অবস্থানের একটা সঠিক দিক নির্ণয় করতে পেরেছিলাম, তারপর থেকে আমার পিছনে ইসরায়েলের স্পাই লেগেছে। রেয়ার ভিউ মিরর দিয়ে একবার পিছনের দিকে তাকাও, তাহলেই বুঝবে এত স্পিডে কেন গাড়ি ড্রাইভ করছি। পিচ ঢালা কালো রাস্তার ধুলো উড়িয়ে ছুটে চলেছে একটা কালো রঙের ফিয়াট। কাজল কালো দুটি বাদামি চোখের মণি কালো সানগ্লাসের মধ্যে দিয়ে রিয়ার ভিউ মিররের ভেতর দিয়ে পেছন দিকটা দেখার চেষ্টা করল। দুটো বাইক সজোরে তেড়ে আসছে। প্রতিটি বাইকে দুজন করে বসে রয়েছে, মাথায় হেলমেট। মুহূর্তে মুহূর্তে তাদের গতিবেগ বেড়ে চলেছে। ওরা কারা? কারা শাগনিক? আমাদের অনুসরণ করছে কেন? আমিও ঠিক বুঝতে পারছি না। তবে ওরা যে আমার ভালো চায় না সেটা। কথা বলতে বলতে থেমে গেল শাগনিক। হঠাৎ কি একটা দেখে উত্তেজিত হয়ে বলল, মাথা নিচু করো, ফাস্ট! দুম শব্দে একটা গুলি গাড়ির কাছে লাগতেই ঝনঝন শব্দে গাড়ির পেছনের কাচ ভেঙে গেল। ওরা ফায়ারিং শুরু করেছে। এবার কি করবে? সবকটাকে সামনে পেলে দেখিয়ে দিতাম। ওরা তোমার রিংয়ের ভেতরে থাকা প্রতিদ্বন্দ্বী নয়, ইসরায়েলের গুপ্ত সংস্থা ফেউ। আমি যে কাজে নেমেছি সেটা ওদের ধর্মীয় সংস্কার এবং তারই সাথে প্রচার বিধির নিয়ম উল্লঙ্ঘন করেছে। বড্ড বেশি প্রচারে চলে এসছে ওই সিন্ধুকের কথা। গাড়ি 120 গতিবেগে ছুটে চলেছে। পেছন পেছন কালান্তক জমের মতো তারাও ধেয়ে আসছে। একটু কাছে এলেই তারা গাড়ির ভেতর থাকা দুইজনের মাথার খুলি উড়িয়ে দেবে। তোমার মুখে আসার পর থেকেই সেই সিন্ধুকের কথা শুনছি। পুলিশ শাগনিক কি এমন আছে ওতে? ডার্লিং, এ যেমন তেমন জিনিস নয় হে। 7 রাজার ধন রয়েছে তাতে। তারই সাথে এই সিন্ধুক যে পাবে, এখনকার প্রাচীন লোককথা অনুযায়ী সে হয়ে উঠবে গোটা বিশ্বের মালিক। শুধু তাই নয়, নানান অপার্থিব শক্তির অধিকারী হবে সে। চুক্তির সিন্ধুক, একটি সিন্ধুক যা মূলত নির্মিত হওয়ার সময় বলা হতো যে এতে 10টি আজ্ঞা সম্মিলিত ফলক ছিল। এটি সলোমনের মন্দিরে রাখা হয়েছিল, যেখানে অনেক ধরনের ধনসম্পদ ছিল। ফেট অফ আর্ক অফ দ্য কনভেনেন্ট রিভিলড ইন হিব্রু টেক্সট, অর্থাৎ চুক্তির সিন্ধুকের ভাগ্য, যা হিব্রু ভাষায় প্রকাশিত হয়েছিল। ওতে রাজা সলোমনের মন্দিরের হদিশ রয়েছে। এই সমস্ত কিছু আমি ট্রেসলি অফ দ্য ভিসেলাস নামক একটি বইতে পেয়েছিলাম। এই সমস্ত তত্ত্ব ধরে আজ আমি গুপ্তধনের খুবই কাছাকাছি পৌঁছে গিয়েছি।
তবে ওরা আমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমি তোমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। ওই সিন্ধুক যা রাজা সলোমনের মন্দিরে কোথাও রয়েছে এটুকু তো বুঝলাম, কিন্তু সেই মন্দির কোথায়, তাছাড়া ওই সিন্ধুকের অবস্থান যে সঠিক সেটাও বা জানলে কিভাবে শাগ্নি? এখনো আমি অথই জলে রয়েছি, শুধু একটা দিক ধরে সাঁতরে চলেছি। জানি না কুল পাবো কিনা, তবে ওদের অনুসরণ করতে দেখে স্পষ্ট বুঝতে পারছি আমি ভুল পথে পা বাড়াই। ওরা তোমার থেকে ঠিক কি চায়? সিন্ধুক তো তুমিও খুঁজে পাওনি, ওরাও নয়। তাহলে আমি একটা পথ খুঁজে পেয়েছি যেটা ওরা জানতে পেরে গিয়েছে। ওরা আমায় শেষ করতে চায়। সেই পথ বুঝি ওই বইটিতে লেখা রয়েছে? না, এই প্রবন্ধে বলা হয়েছে যে ধনসম্পদ বেশ কয়েকজন লেবীয় এবং নবী দ্বারা গুপ্ত স্থানে সংরক্ষিত করা হয়েছিল। সেন্ট আন্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেমস ডেভিলা এই একই বিষয়ে তার বইয়ের একটি প্রবন্ধে লিখেছিলেন। এই গ্রন্থের সবচেয়ে প্রাচীন প্রমাণিত উদাহরণ যা আজও টিকে আছে 1648 সালে অ্যামস্টারডামে প্রকাশিত এমেক হালাচাহ নামক একটি বই থেকে পাওয়া যায়। 1876 সালে অ্যাডলাফ জেলিনেক নামক একজন পণ্ডিত এই গ্রন্থের আরেকটি অনুলিপি প্রকাশ করেন, যা কার্যত 1648 সালের সংরক্ষণের অনুরূপ ছিল। ডেভিলাই প্রথম যিনি এই গ্রন্থটি সম্পূর্ণরূপে ইংরেজিতে অনুবাদ করে লেখেন। লেখাটির লেখক সম্ভবত সলোমনের মন্দিরে লুকানো ধনসম্পদগুলির প্রকৃত অবস্থান প্রকাশ করার চেষ্টা করছিলেন না, বরং বিভিন্ন কিংবদন্তির উপর ভিত্তি করে একটি গল্প কাহিনী রচনা করেছিলেন। ভিন্ন সূত্র এটাও প্রমাণ করে যে সলোমনের মন্দির বহু আগে ধ্বংসপ্রাপ্ত হয়ে মাটির গভীরে তলিয়ে গিয়েছে। তবে আজ হঠাৎ আবিষ্কৃত হওয়ার একটি প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ এর খননের কার্যের সময় আমার বিশেষ কিছু স্তম্ভ এবং প্রাচীন হিব্রু ভাষায় খোদিত মুদ্রা দেখে মনে হয়েছিল হতেও পারে এই মন্দির সেই হারিয়ে যাওয়া রাজা সুলেমানের সেই বিতর্কিত মন্দিরের অবশেষ। আব্বাসের সাথে এই ব্যাপারে আমার গোপন পরিকল্পনা শুরু হয়েছিল। তারপর থেকে একের পর এক বিপদ নেমে আসছে। আবারও একটা গুলি চলল। দুম শব্দে এবার গাড়ির টায়ারের একটা তীব্র শব্দে ফেটে গেল। একটা কান ফাটানো বিস্ফোরণ। গাড়িটা একদিকে কাত হয়ে হেলে পড়ল। ওরা আমাদের একেবারে প্রাণে মেরে ফেলতে চাইছে। একটা কিংবদন্তি গাথা যার পিছনে কয়েক হাজার বছরের ইতিহাস লুকিয়ে রয়েছে। তবে না, এত সহজে আমি মরব না। থরথর করে কাঁপতে থাকা গাড়ির স্টিয়ারিং হুইল চেপে ধরে সাকনি কথাগুলো বলে উঠল। ততক্ষণে গাড়ি আরও খানিকটা দূরে এগিয়ে গিয়েছে। এই মুহূর্তে দুটি বাইক তার গাড়ি দুই দিকে সমান গতিতে এগিয়ে চলেছে। তারা হাত নেড়ে দুর্বেদ্য ভাষায় কি যেন ইশারা করে বলে চলেছে। ওরা আমাদের ছাড়বে না, আমাদের গাড়িও ওদের সাথে পাল্লা দিয়ে ছুটতে পারবে না। তাহলে কি উপায় শাগ্নিক? আস্তর হামিখানিত ভিমলো আতাহা দামুট। পাশ থেকে বাইকে বসে থাকা এক যুবকের মুখ থেকে এমন কিছু কানে আসায় জিজ্ঞাসাপূর্ণ দৃষ্টিতে শাকনিকের পাশে বসে থাকা বছর 25-এর মেয়েটি বলল, ওরা কি বলছে শাগ্নিক? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরা হিব্রু ভাষায় কথা বলছে। আস্তর হামিখানিত মানে স্টপ দ্য কার, ভিমলো আতাহ তামুট মানে আদারওয়াইজ ইউ উইল ডাই। এখন একটাই উপায়, আমার হয়ে তুমি সেখানে যাবে, আব্বাসের সাথে দেখা করে এই টাকাকে দেবে। দ্রুত হাতে একতারা কাগজ তার দিকে বাড়িয়ে দিল শাকনি। জুডিয়ান পাহাড় প্রায় চলেই এসেছে। আমি গাড়ির স্পিড কম করলেই নেমে যাবে। আমি ওদের বিভ্রান্ত করছি। গাড়ির অ্যাক্সেলেটারে পা দিয়ে স্পিড তোলার শেষ চেষ্টা করল তারা। গাড়িটা এখনো পর্যন্ত 3 চালাতেও দিব্যি চলছে। স্পিড বাড়াতে দুটো বাইকও তাদের স্পিড বাড়িয়ে এগিয়ে এলো। ঠিক তখনই বাইক যখন প্রায় আবারও কাছাকাছি চলে এসেছে, শাকনিক হঠাৎ স্পিড কমিয়ে আনলো। জাম্প দাও, জাম্প আর রান। আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। একটা কিংবদন্তি সিন্ধুকের জন্য আমি তোমায় এইভাবে হারাতে পারবো না। আমি ফিরে আসব। যদি না আসি, আব্বাসকে সব বলা আছে। তুমি সেফলি ইন্ডিয়া পৌঁছে যাবে, চিন্তা করো না। এখন যাও। গাড়ির দরজাটা খুলে চারিদিকে তাকিয়ে মনে মনে একটা হিসেব কষে নিল শাকনিক। বাইক দুটোর অবস্থান বর্তমানে তার গাড়ির বোনেটের কাছাকাছি। এটাই শেষ সুযোগ। হাত দিয়ে একটা ঠেলা মারতেই মেয়েটি রাস্তায় গড়িয়ে পড়ল এবং তারপর শাকনিক আবারও গতি বাড়ালো। মাটিতে হুমড়ি খেয়ে পড়তেই রাস্তার একটি স্পিড ব্রেকারের গায়ে মেয়েটির মাথা ঠুকে গেল। কপাল ফেটে রক্ত চুইয়ে পড়ল।
ঘোলাটে চোখে চেয়ে দেখল রাস্তার উল্টো দিক থেকে আরও একটা গাড়ি তীব্র বেগে তার দিকে ছুটে আসছে। এইবার প্রমাদ গুনল সে। ওইদিকে তাদের গাড়িতে একের পর এক গুলি বর্ষণ হয়ে চলেছে। একটা চ্যাটচ্যাটে তরল জাতীয় কিছু পায়ে ঠিকছে। চমকে উঠল সে। পেট্রোল! তার মানে ওরা গাড়ির ট্যাঙ্ক গুলি করে ফুটো করে দিয়েছে। তড়িঘড়ি নিজের অন্তর্বাসে ওই একতারা কাগজ চালান করে কোনো মতে টলতে টলতে উঠে দাঁড়িয়ে রাস্তার ঠিক মাঝে এসে দাঁড়ালো সে। দূরে শোনা গেল একটা কান ফাটা বিস্ফোরণ। তাদের গাড়িটা শূন্যে 2 পাক খেয়ে মাটিতে আছড়ে পড়ল। বাইক দুটো দাঁড়িয়ে গিয়েছে। তারা দাউ দাউ করে জ্বলতে থাকা গাড়ির ভেতর থেকে টেনে বার করছে একটা শরীর। ঠিক তক্ষুনি উল্টো দিক থেকে আসা গাড়িটা ক্যাঁচ শব্দ করে ঠিক তার সামনে এসে দাঁড়ালো। শোনা গেল এক পুরুষালী কণ্ঠ। ড্রাইভিং সিটে কাঁচা পাকা দাড়ির একটি মুখ দেখা যাচ্ছে। না, মানুষটা অচেনা। কি বলছে সেটাও তার কাছে অজানা। ঠিক তক্ষুনি পেছনের সিট থেকে আরেকটি পুরুষ কণ্ঠ বলে উঠল, তাড়াতাড়ি গাড়িতে এসে বসো, একবার ওরা তোমায় দেখতে পেলে জানে মেরে ফেলবে। আব্বাস ভাই, আপনি? হ্যাঁ আমি। তো আফসোস সেটাই যে আসতে অনেকটা দেরি করে দিলাম। তবে মেয়েটি আর দেরি করল না। ইতিমধ্যে একটা আতপোড়া শরীর একটি বাইকের ঠিক মাঝে বসিয়ে তার সামনে আর পেছনে একজন করে কালো হেলমেট পরিহিত ব্যক্তি দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে চলেছে। ওকে নিয়ে ভেবো না, আমি দেখছি কি করা যায়। তুমি আগে গাড়িতে এসে বসো। মেয়েটি কাঁপা কাঁপা পায়ে গাড়ির ভেতর গিয়ে বসতেই গাড়িটা দ্রুত গতিতে সামনের রাস্তা ধরে এগিয়ে চলল। ওরা কারা আব্বাস ভাই? তাছাড়া আপনার তো মাউন্টেন জুডিয়ানের কাছে তো আমাদের সাথে দেখা করার কথা। আমরা যে বিপদে পড়েছি সেটা আপনি কি করে জানলেন? ওকে ওরা তুলে নিয়ে গিয়েছে, তবে সহজে মারবে না। ওর থেকে তথ্য সংগ্রহ করতে যা যা করার সবকিছু করবে। অত্যাচারের চরম পর্যায়ে যাবে। ইসরায়েলের এই জেরুজালেমের পুলিশ বলো বা গুপ্ত সংস্থা, এদের অত্যাচার তোমাদের ইন্ডিয়ান পুলিশদের মতো নয়, আরো ভয়ঙ্কর। এবার কি হবে আব্বাস ভাই? আমি ইন্ডিয়ান এম্বাসির সাথে কথা বলছি, দেখি কতটা কি করতে পারি। যতই হোক, আমরা যে কাজে লিপ্ত হয়েছি, যদি আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি তাহলে ওই সিন্ধুক খুঁজে পাবো, যার ভেতরে রাজা সলোমনের সংরক্ষিত গুপ্তধন এই দেশের কাজে লাগবে। এটা রাষ্ট্রীয় সম্পদ। আমরা পুলিশের সাহায্য অবশ্যই পাবো, তুমি চিন্তা করো না। এখন আমরা কোথায় চলেছি আব্বাস ভাই? আমার এক গোপন ডেরায়। আচ্ছা, শাগনিক কি ধরা পড়ার আগে তোমায় কিছু দিয়ে গিয়েছে? প্রশ্নটা শুনে ভ্রু কুঁচকে একবার বাইরে তাকালো মেয়েটি। ওই দুটো বাইক আর দেখা যাচ্ছে না। বড় অদ্ভুত লাগছে তার। সবটাই কেমন যেন এক সাজানো নাটকের খসড়া বলে মনে হচ্ছে। ওরা এলো, শাগনিককে তুলে নিয়ে গেল, অথচ তার কোনো ক্ষতি করল না। একই সাথে এখানকার নামকরা প্রত্নতাত্ত্বিক আব্বাস আনসারি, যার এই মুহূর্তে পাহাড়ের পাদদেশে তাদের জন্য অপেক্ষা করার কথা, সে তাদের অনুসরণ করতে করতে এত দূর এসে তাকে উদ্ধার করল। কিন্তু কেন? ঢোক গিলে মেয়েটি বলল, কই কই না তো, ও শুধু বলেছিল যে আপনার সাথে দেখা করে গোটা বিষয়টা খুলে বলতে। একটু মনে করে দেখো, ও সত্যিই কি তোমায় কিচ্ছু বলেনি বা কিছুই দিয়ে যায়নি? না, তবে এই যে সিন্ধু, মানছি একে জড়িয়ে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট সহ আষাঢ়ে লোককথা রয়েছে, কিন্তু এর সত্যতা কতটা আব্বাস ভাই? প্রাচীনকালে এই আদেশের সিন্দুকটি ইহুদিদের উপাসনালয়ের প্রথম প্রতিষ্ঠিত মন্দিরে লোকানো ছিল। তবে হিব্রু বাইবেল অনুসারে 587 খ্রিস্টপূর্বাব্দে রাজা নেবুচাঁদনেজারের নেতৃত্বে ব্যাবিলিয়ান সেনাবাহিনী ওই মন্দিরটি ধ্বংস করে। এরপর থেকে সেই সিন্দুক হাত বদল হতে হতে কালের গর্ভে বিলীন হয়ে গিয়েছে। তবে আরেকটি সূত্র এটাও বলছে যে হিব্রু বাইবেল অনুসারে মিশর থেকে পালিয়ে আসার পর ইসরায়েলিরা যখন সিনাই মরুভূমিতে শিবির স্থাপন করেছিল, তখন তারা সিন্দুকটি তৈরি করেছিল। হিব্রু বাইবেলে তারা কখন মিশর থেকে পালিয়েছিল তার নির্দিষ্ট করে কিন্তু বলা হয়নি, এবং মিশর থেকে কখনো কোনো যাত্রা হয়েছিল কিনা তা নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্ক রয়েছে। 587 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনীয়রা জেরুজালেম জয় করার সময় সিন্দুকটি অদৃশ্য হয়ে যায়। হিব্রু বাইবেল অনুসারে সিন্দুকটিতে আপাত দৃষ্টিতে বেশ কিছু জাদুকরী ক্ষমতা রয়েছে। একটি গল্পে সিন্দুক বহনকারী পুরোহিতদের একটি দল
নদী পার হওয়ার সময় জর্ডান নদীর প্রবাহ বন্ধ হয়ে যায় এবং স্থির থাকে। অন্যান্য গল্পে বর্ণনা করা হয়েছে যে কিভাবে ইসরায়েলিরা সিন্দুকটিকে তাদের সাথে যুদ্ধে নিয়ে গিয়েছিল, যেখানে সিন্দুকের শক্তি ইসরায়েলীয়দের তাদের শত্রুদের পরাজিত করতে সাহায্য করেছিল। তাহলে আপনার এবং শাগনিকের মধ্যে আপনারা যে মন্দিরের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন সেটাই হারিয়ে যাওয়া সেই মন্দির যেখানে সযত্নে রক্ষিত রয়েছে সেই সিন্দুক? সেটাই ধারণা করছি, আর সেই ধারণা যে কতটা সঠিক সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছ। এই মুহূর্তে আমাদের কি করণীয় আব্বাস ভাই? তোমায় ইন্ডিয়ান এমবাসির হাতে তুলে দিয়ে সুরক্ষিতভাবে তোমায় ভারতে পৌঁছে দেওয়া, তার আগে তোমায় একটা সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া। বিষয়টা এখন পরীক্ষামূলক ধাপে রয়েছে, সবটাই অমীমাংসিত। আমরা শুধু একটা সূত্র ধরে এগিয়ে চলেছি। আমার বিশ্বাস আজ রাতে হয়তো ওরা শাগনিককে সাথে নিয়ে ওই মন্দিরের ভেতরে প্রবেশ করবে। সেখানে তো এখনো খনন কার্য চলছে, শ্রমিক রয়েছে। ওদের চোখ এড়িয়ে কিভাবে ভেতরে ঢুকবো আব্বাস ভাই? সিআইএ, ওরা সিআইএ এজেন্ট, দ্য ইনস্টিটিউট ফর ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস। ওরা পারে না এমন কোনো কাজ নেই। ওরা কতটা নৃশংস সেই ব্যাপারে তোমার কোনো ধারণাই নেই। যেটা দেখলে ওটা তো সামান্য এক ছায়াচিত্র মাত্র। এই সিআইএর এজেন্টরা পারে না এমন কোনো কাজ নেই। কথা বলতে বলতে গাড়িটা মূল সড়ক পথ ছেড়ে শুনশান ফাঁকা মেটো রাস্তায় গিয়ে উঠল। এই জায়গাটা চেনা ঠেকছে। আচ্ছা, আমরা কি ওই মন্দিরের খনন কার্য যেদিকে চলছে সেদিকেই যাচ্ছি? খানিকটা, তবে পুরোটা নয়। আমার কাছে মাস্টার স্ট্রোক রয়েছে। খনন কার্যের কাছাকাছি অংশে আমার একটা নিজস্ব ফার্ম হাউস রয়েছে। সাধারণত ফাঁকাই পড়ে থাকে। কোনো হোটেল বা জেরুজালেমের নিজের বাড়িতে ওঠার চেয়ে এই স্থান অনেক বেশি নিরাপদ। জায়গাটায় বিশেষ কেউ থাকে না, একজন কেয়ারটেকার আছে, সেই সব দেখভাল করে। তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই। স্পটের এতটা কাছাকাছি থাকার একটাই কারণ, ওদের উপর নজরদারি করা যাবে, প্রয়োজনে ব্যবস্থাও নেওয়া যাবে। আমরা পুলিশের কাছে কেন যাচ্ছি না? শাগনিককে ওরা তুলে নিয়ে গিয়েছে আব্বাস ভাই, এমন একটা গুপ্ত সংগঠনের লোক যারা কিনা এই মন্দিরেও হামলা করতে পারে, রাষ্ট্রীয় সম্পদ লুট করার পরিকল্পনা করেছে, আমাদের প্রাণে মারতে চেয়েছে। এত কিছু হওয়ার পর আমরা কেন লুকিয়ে বেড়াচ্ছি বলতে পারেন? তাছাড়া এমবাসিতে কখন খবর দেবেন? ইন্ডিয়ান গভর্নমেন্টের সাহায্য ছাড়া আর কোনো উপায় তো দেখছি না। গাড়িটা ক্যাচ শব্দ করে একটা বাগান ঘেরা বাড়ির সামনে এসে দাঁড়ালো। পুলিশে গেলে ওরা জানতে পেরে যাবে, এমনকি আমাদের লোকেশনও ওরা জেনে যাবে। পুলিশ ডিপার্টমেন্টের ভেতরেও এদের লোক মজুদ রয়েছে। ভেতরে চলো, সব বলছি। গাড়ির দরজা খুলে তারা একে একে নিচে নেমে এলো। ড্রাইভারের সাথে আব্বাসের বাক্য বিনিময় হওয়ার পরেই ড্রাইভার আবারও ড্রাইভিং সিটে উঠে গাড়ি স্টার্ট দিল। ড্রাইভার কি বলে গেল আব্বাস ভাই? ও বলল যে গাড়িটা গ্যারেজে নিয়ে যাচ্ছে। প্রত্যুত্তরে আমি বললাম যে রাতে ফিরে এসো। আচ্ছা, আপনাদের এই হিব্রু ভাষাটা ভীষণ খটোমটো। তবে একটা বিষয় এখনো আমার কাছে পরিষ্কার হলো না। আমি কিভাবে জানলাম যে তোমরা বিপদে রয়েছো, তাই তো? ঠিক তাই। আপনার তো ওই সময় নির্দিষ্ট স্থানে আমাদের জন্য অপেক্ষা করার কথা, তাই বেশ অবাক হয়েছি। যদিও আপনার প্রতি আমি কৃতজ্ঞ। সঠিক সময় না এলে হয়তো ওরা আমাকেও তুলে নিয়ে যেত। যেত না? যেত না? কিন্তু কেন? কারণ তুমি ওদের টার্গেট ছিলে না। তাছাড়া শাগনিক আগেই উপস্থিত বুদ্ধি খাটিয়ে তোমায় গাড়ি থেকে ঠেলে ফেলে দিয়েছিল। তোমায় দেখতে পেলে তুলে নিত কিনা জানি না, তবে ডাইরেক্ট শ্যুট করত, কারণ অতিরিক্ত আবর্জনা ওরা বয়ে নিয়ে যায় না। আমি আবর্জনা? মানে আপনি ঠিক কি বলতে চাইছেন? আহা, চটছো কেন? এগুলো আমার নয়, বরং ওদের নীতি। আসলে তোমাদের আসতে না দেখে চিন্তায় পড়েছিলাম। ওই যে ড্রাইভার যাকে দেখলে, ও এক সময় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফে ছিল। সংক্ষেপে এদের এখানে হিব্রু ভাষায় আখ্যও বলা হয়ে থাকে। এখন রিটায়ার্ড। শাগনিককে যারা তুলে নিয়ে গেল, এখানকার স্থানীয় ভাষায় তাদের কি বলা হয় জানো? মোসাদ। এবার এই সিআইএ বা মোসাদের নৈশকালীন অভিযানে আমাদের ভিন্ন রূপে সামিল হতে হবে। হতে পারে তারা আজ শাগনিককেও নিয়ে আসতে পারে। আখ্য থেকে রিটায়ার্ডের পর সেলিম, মানে আমার ড্রাইভার, এই ড্রাইভারির কাজে নিযুক্ত হয়েছে। ওর নিজেরও এক সিক্রেট অর্গানাইজেশন রয়েছে, তবে প্রাইভেট, যারা দেশের প্রতিরক্ষা মজবুত করতে দেশের নানান প্রান্তে নানান ছদ্মবেশে ছড়িয়ে রয়েছে।
এদের বলা হয় সিনবেটের সদস্য, অর্থাৎ যারা দেশের অভ্যন্তরীণ সুরক্ষাকে নিশ্চিত করে। আমার মাথায় কিচ্ছু ঢুকছে না আব্বাস ভাই। এই সিনবেটের একজন এজেন্ট তোমাদের উপর লক্ষ্য রাখছিল, সেই সেলিমকে খবর দিয়েছে। তারপর আমি তোমাদের উদ্ধার করতে ছুটে আসি। এরা সকলেই কোনো না কোনো সময় সিআইএ বা মোসাদ কিংবা প্রতিরক্ষা বাহিনী বা আক্ষর সাথে যুক্ত ছিল। বর্তমানে এরাই দেশের অভ্যন্তরীণ সুরক্ষা প্রদান করে চলেছে। সেলিম যেমন ড্রাইভারের কাজে নিযুক্ত, তেমনি এরাও নানান পেশার সাথে যুক্ত। সবটাই আইওয়াস। এসো, ভেতরে এসো। দরজা ঠেলে খুলতেই একটা বিরাট কালো রঙের গ্রে হাউন্ড ঘৌ ঘৌ করতে করতে ছুটে এলো। তার পেছন পেছন দেখা গেল আরো একজন ব্যক্তিকে। ভয় পেও না, ও ওয়েল ট্রেন্ড, গন্ধ শুঁকে চলে যাবে। কুকুরটা দুই পায়ে ভর করে খাড়া হয়ে দাঁড়ালো। মেয়েটির পরনের পোশাকে গন্ধ শুকতে শুকতে লাল জিভটা বাইরে বের করে পাশে দাঁড়িয়ে তার দিকে জ্বলন্ত দৃষ্টিতে চেয়ে রইল। গুড গার্ল স্টিফি, বি জেন্টেল উইথ আওয়ার গেস্ট। আব্বাস কুকুরটার উদ্দেশ্যে কতগুলো বলতেই কুই কুই শব্দ করতে করতে সে আব্বাসের পায়ে মাথা ঘষতে লাগলো। ওর নাম বুঝি স্টিফি? হ্যাঁ, তোমায় চিনে গিয়েছে, আর ভয় নেই। তবে তোমার ফার্স্ট এডের প্রয়োজন। যাও ঘরে গিয়ে ফ্রেশ হও, আমি তোমার ফার্স্ট এডের ব্যবস্থা করছি। মেয়েটিকে ওই ভৃত্যগোছের ব্যক্তিটি হাতের ইশারায় তাকে অনুসরণ করতে বলল। খানিক বাদে একটি ঘরের সামনে তারা এসে উপস্থিত হলো। আপনি ভেতরে গিয়ে ফেরে যান, আমি খাবারের বন্দোবস্ত করছি। আপনিও দেখছি আব্বাস ভাইয়ের মতো বেশ ভালো বাংলা বলেন। উনি না হয় কর্মসূত্রে বেশ কিছু বছর বাংলায় ছিলেন, শাগনিকের মুখে যতটা জেনেছিলাম। আমাকেও আব্বাস ভাই বাংলা শিখিয়েছে। আসলে আব্বাস ভাইয়ের অনেক বাংলাভাষী বন্ধুরাও তো আসেন কিনা তাই। কিন্তু আব্বাস ভাই যে বলল এখানে খুব একটা কেউ আসে না। বলেছে বুঝি, হবে হয়তো। আসলে বুড়ো হচ্ছি তো, কি বলতে কি বলে ফেলি। কথাটা বলেই সে দ্রুত পায়ে চলে গেল। চলে গেল নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র? দুমদুম শব্দটা ক্রমাগত বেরিয়ে চলেছে। বাইরে থেকে কানে ভেসে আসছে আরো অনেকের গলা। ম্যাডাম, দরজাটা খুলুন, আমরা এসে পড়েছি, আর চিন্তা নেই। একটা কুকুর ঘেউ ঘেউ করে ডেকে চলেছে ক্রমাগত। এরা কারা? স্টিফি? স্টিফি এখানে কি করছে? ম্যাডাম, আপনার কোনো ভয় নেই, লোকটা পালিয়েছে, আপনি দরজা খুলুন। মুখ দিয়ে বড় একটা হা করে খানিকটা শ্বাসবায়ু টেনে নিয়ে মেঝে থেকে উঠে বসলো সুজাতা মিত্র। সবটাই কি স্বপ্ন? এতটা জীবন্ত? অতীতের ছায়ায় কি বর্তমানে ঘটে চলেছে কোনো এক অলিখিত অধ্যায়? কিন্তু এত বছর বাদে আবার কেন? কথাগুলো বিড়বিড় করে বলতে বলতে উঠে দাঁড়ালো সে। চশমাটা চোখ থেকে খসে পড়েছে, মাথাটা এখনো ভার হয়ে রয়েছে। দুটো হাত সামনের দিকে বাড়িয়ে বাতাসে কি যেন ধরার চেষ্টা করতে লাগলো সে। ক্রাচটা তুলে নিল সে। ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল সুজাতা। ভারী টেবিলটাকে দুই হাতে সরিয়ে বেডরুম থেকে বাইরে বেরিয়ে এলো সে। দরজার বাইরে করাঘাত উত্তরোত্তর বেড়েই চলেছে। ম্যাডাম, আমরা থানা থেকে এসেছি, দয়া করে দরজাটা খুলে দিন। আপনি ঠিক আছেন তো? আপনি ভয় পাবেন না, দরজার কাছ থেকে সরে দাঁড়ান, আমরা ভেতরে ঢুকছি। আবারও মাথাটা কেমন যেন ভার হয়ে আসছে সুজাতার। সবটাই যেন পুনর্নির্মাণ কিংবা পুনরাবৃত্তি। শরীরটা আবারও টাল খাচ্ছে তার। চোখের সামনে ভেসে উঠেছে কিছু দৃশ্য, কতগুলো লোক, হাতে উন্নত আগ্নেয়াস্ত্র। বাইরে থেকে কেউ যেন ফোনে কার সাথে কথা বলে চলেছে। ভেসে আসছে তার গলা। হ্যালো হ্যালো, পুলিশ কন্ট্রোল রুম, আমি সাব ইন্সপেক্টর অনুভব মুখার্জি। ভিকটিম ঘরের ভেতর আটকে পড়েছেন, এখানে গুলিগালা চলছে। এক্ষুনি থানা থেকে একটা টিম স্পটে পাঠিয়ে দিন। আর দরজাটা ভেতর থেকে লকড, কিছুতেই খোলা যাচ্ছে না। মনে হচ্ছে ভেতর থেকে ভারী কিছু দিয়ে দরজাটা আটকে রাখা হয়েছে। ঘর ঘর শব্দে ফোনের ওই প্রান্ত থেকে ভেসে এলো আর একজনের গলা। সে জানালো ফোর্স পাঠাচ্ছে তাড়াতাড়ি। খুব সম্ভবত ওয়্যারলেস ওয়াকিটকি আগেও সে দেখেছে, আগেও শুনেছে, কিন্তু কোথায়? মাথাটা আবারও ভারী হয়ে আসছে। ধীরে ধীরে মূল দরজার কাছে গিয়ে আবারও মাটিতে লুটিয়ে পড়ল সুজাতা। ঝর্ণার জলের মতো রাশি রাশি জলকণা সিক্ত করে তুলছে মেয়েটির গোটা শরীর। কপাল থেকে জমাট বাঁধা রক্ত একটু একটু করে ধুয়ে যাচ্ছে
সাওয়ারের জলে। এতক্ষণে মাথাটা হালকা ঠেকছে। বাইরেও সম্ভবত বৃষ্টি নেমেছে। থেকে থেকে গর্জে উঠছে বিদ্যুৎ। সময়টা দুপুর হলেও ইতিমধ্যে অন্ধকার ছেয়ে গিয়েছে। সাদা তোয়ালে গায়ে জড়িয়ে বাইরে বেরিয়ে এলো সে। জানলার পাল্লা দুটো তীব্র ঝোড়ো বাতাসে খটাস খটাস শব্দ করে খুলছে আর বন্ধ হচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে তোয়ালেটা খুলে ফেলল মেয়েটা। শরীরের জায়গায় জায়গায় অজস্র কাটা ছেঁড়া দাগ স্পষ্ট হয়ে রয়েছে। সে জানে এগুলো তার বিজয়ের প্রতীকী চিহ্ন। সাদা টপ আর জিন্সটা গলিয়ে নিয়ে জানালার ধারে দাঁড়ালো সে। হাত বাড়িয়ে পাল্লা দুটো বন্ধ করতেই যাবে, ঠিক সেই মুহূর্তে বাইরে ওই ঘন ঝোপের আড়ালে ফুটে উঠল বেশ কয়েকটি মানুষের আবছায়া অবয়ব। তারা বুনো ঘাসের আড়ালে লুকিয়ে থাকলেও একটি স্নাইপারের নল যে এই ঘরের দিকেই স্থির, সেটা স্পষ্ট বুঝতে পারল সে। ভয়ে তার বুক কেঁপে উঠল। এরা তার মানে আমার খোঁজ পেয়ে গিয়েছে, কিন্তু আমার কাছে কেন? শাগনি কি ওদের অত্যাচার সহ্য করতে না পেরে বলে দিয়েছে যে ওর দেওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ কাগজ আমার কাছে সে দিয়ে গিয়েছে? আব্বাস ভাইয়ের মতে ওরা তো মানে মোসাদের এজেন্টরা শাগনিকে টার্গেট করেছিল, আমায় দেখেও কোনো ক্ষতি করেনি। তার মানে তো সামনে ঘোর বিপদ। তড়িৎ গতিতে মাথাটা নিচে নামিয়ে আনল সে। হাত বাড়িয়ে এক ঝটকায় পর্দাগুলো টেনে দিল। মাটিতে হাতের কনুই দিয়ে ভর করে শরীরটা ঘষ্টাতে ঘষ্টাতে দরজার সামনে গিয়ে উঠে দাঁড়ালো। ছিটকিনিটা খুলতেই যাবে, ঠিক সেই সময় বাইরে থেকে একটা গলা শোনা গেল। মনে হলো আব্বাসের গলা। খুব সম্ভবত ল্যান্ড ফোনে কারোর সাথে কথা বলে চলেছে। হায়ালেল স্পেকোডাম হাই মিস্টিরা মিস হিহু। বুঝতে পারল না মেয়েটি। ভাষাটা যে হিব্রু সেটা বুঝেছে, কিন্তু এর মানে কি? খানিকক্ষণ কথা বলার পর ফোনটা রেখে দিল সে। এবার ভেসে এলো সেই ভৃত্যের গলা। কাজটা কি ঠিক হচ্ছে সাহেব? আলবাত হচ্ছে। আমার আগেই সন্দেহ হয়েছিল মেয়েটা কিছু একটা গোপন করছে। খানিক আগে সেটাই আমি ফোনে হায়ার অথরিটিকে বললাম। এই সিক্রেট মিশনে প্রাণের বলিদান হবেই। রক্ত না পেলে কি সম্পদের খোঁজ মেলে? কিন্তু এটা তো অন্যায় সাহেব। ন্যায় অন্যায়ের জ্ঞান আমি তোমার কাছ থেকে শুনতে চাই না। ওকে কিছু বুঝতে দিও না, যাও ওকে বাইরে ডেকে আনো। ধীরে ধীরে একটা পায়ের শব্দ দরজার দিকে এগিয়ে আসছে। বিছানায় পড়ে রয়েছে একতারা কাগজ। দ্রুত গতিতে বিছানায় গিয়ে সেগুলো হাতে তুলে নিল মেয়েটি। সেখানে হিব্রু ভাষায় কী সব যেন লেখা রয়েছে। নিচে একটা ম্যাপ আঁকা রয়েছে। সেটা খুব সম্ভবত মন্দিরের নকশা। সেগুলো আবারও অন্তর্বাসের তলায় চালান করে দিল সে। আব্বাস ভাই তার মানে সবকিছুর সাথে যুক্ত। আমার এবার কি করা উচিত? শাগনিক ওদের হাতে বন্দি, এদিকে বাইরে বন্দুকধারীদের দল ওত পেতে বসে রয়েছে। সবটাই দেখছি পূর্ব পরিকল্পিত। না, আমায় স্বাভাবিক থাকতে হবে, সবটা জানতে হবে। যদি আজ এরা মন্দিরের ভেতর যায় তাহলে আমাকেও নিয়ে যাবে। শাগনিক ছাড়া এই অভিযান তাদের একার পক্ষে সম্ভব নয়। তাকে তারা আনবেই। ম্যাডাম, ম্যাডাম দরজাটা খুলবেন? আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করেছি। এই ফার্স্ট এড বক্সও নিয়ে এসেছি। বাইরে থেকে ভেসে এলো সেই ভৃত্যের গলা। এইবার কি করি? ঘরেও বিপদ, বাইরেও বিপদ। এক ছুটে জানলার কাছে গিয়ে নিজেকে যতটা সম্ভব আড়াল করে জানলার পর্দাটা সামান্য ফাঁক করল সে। তারা এখনো একই জায়গায় ঠায় বসে রয়েছে। খুব সম্ভবত অর্ডার পেলেই ফায়ারিং শুরু করবে বা তাকে তুলে নিয়ে যাবে। ম্যাডাম, ম্যাডাম শুনতে পাচ্ছেন? না, সাড়া না দিয়ে উপায়ও নেই। যদি মরতেই হয় তবে অন্তত কয়েকটাকে নিয়ে মরবো। চোয়াল শক্ত করে কথাগুলো বিড়বিড় করে বলতে বলতে মেয়েটি দরজার ছিটকিনি খুলে দিল। এত দেরি করছিলেন বলে চিন্তা হচ্ছিল। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আসলে স্নান সেরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। টান টান করে চাদর পাতা বিছানাটার দিকে এক ঝলক চেয়ে লোকটা মুচকি হেসে বলল, আপনি বেশ পরিপাটি করে ঘুমান দেখছি। আমি তো বিছানায় একবার শুতে চাদর ঘেঁটে যায়। মনে মনে প্রমাদ গুনল মেয়েটি। কোনো মতে আমতা আমতা করে বলল, হ্যাঁ ওই আর কি, আমি আসছি, আপনি যান। জানালার পর্দাটা বাতাসে একবার দুলে উঠল। সেদিকে চেয়ে একটা গভীর দীর্ঘশ্বাস ছেড়ে মেয়েটি ধীর পায়ে বাইরে বেরিয়ে এলো।
এই তো এসে পড়েছ। অনেকটা দেরি করে দিলে যে। হ্যাঁ, স্নান সেরে ঘুমিয়ে গেছিলাম আব্বাস ভাই। বটে, আসলে তোমার উপর দিয়ে যা গিয়েছে, স্নায়বিক উত্তেজনা এতক্ষণ যে ধরে রেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছো, এই ঢের। ডাইনিং টেবিলের ওপর পড়ে থাকা ফার্স্ট এইড বক্সটা খুলে খানিকটা ডেটল দিয়ে মাথার কাটা জায়গাটাতে ভালো করে লাগিয়ে দিল আব্বাস। এরপর জায়গাটাতে মুখ দিয়ে ফু দিতে দিতে বলল, তুমি নিশ্চিত শাগনিককে তুলে নিয়ে যাওয়ার আগে সে তোমায় কিছুই দিয়ে যায়নি? কথাটা শুনে চমকে উঠল মেয়েটি। না আব্বাস ভাই, কথাটা আমি আর আগেও আপনাকে জানিয়েছি। হ্যাঁ জানিয়েছো, কিন্তু আমি যে নিশ্চিত হতে পারছি না। আপনি কি আমায় অবিশ্বাস করছেন আব্বাস ভাই? না না, অবিশ্বাস করব কেন, জিজ্ঞেস করছি। দেখো, মোসাদের লোকেরা মোটেই সুবিধের নয়, সেটা তুমি খানিক আগে নিজের চোখেই দেখেছো। আসলে যদি শাগনিক তোমায় কিছু দিয়ে থাকে এবং সেটা তার কাছে না পায়, তাহলে ধরে নিতেই হয় যে তোমার সাথে সাথে আমরাও তাদের টার্গেটে রয়েছি। আমি তো আগেই বলেছি, সে আমায় কিছুই দিয়ে যায়নি, শুধু তোমাদের পরিকল্পনার সামান্য অংশটুকুই যা জানি। ফার্স্ট এইড বক্স থেকে একটা ব্যান্ড এইড তুলে নিয়ে মেয়েটির কাটা জায়গায় লাগাতে লাগাতে আব্বাস বলে উঠল, দেখো, ওই মায়াবী সিন্দুক আমার ভীষণভাবে প্রয়োজন। একদিকে যেমন রাজা সলোমনের আদেশের সিন্দুক ধর্মীয় প্রতীক চিহ্ন বহন করে, তেমনি তাতে লুকোনো ধনসম্পদ দেশের মানুষের সম্পদ। সেগুলো না পেলে যে শত্রুপক্ষের হাতে চলে যাবে, এই মোসাদের লোকেদের হাতে চলে গেলে গোটা রাষ্ট্রের বিপদ। আমি কি বলতে চাইছি বুঝতে পারছো নিশ্চয়ই? পারছি, কিন্তু এতে আমারও যে কিছুই করার নেই। ফস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল আব্বাস। হ্যাঁ, থাক, তোমায় আর এসব নিয়ে ভাবতে হবে না। এমনিতেও আজ রাতে আমরা দলবদ্ধভাবে ওই মন্দিরের ভেতরে ঢুকবো, দেখা যাক কি হয়। শাগনিককে কি আজ তারা সেখানেই নিয়ে আসবে? আশা করছি। আচ্ছা, শাগনিক এই আদেশের সিন্ধুকের ব্যাপারে আমায় খানিকটা জানিয়েছিল, কিন্তু একটা বিষয় আমি বুঝতে পারছি না আব্বাস ভাই। কোন ব্যাপার? বিষয়টা খানিকটা এলডোরাডোর মতো ঠেকছে না। এক প্রাচীন গাথাকে কেন্দ্র করে শুরু হয়েছে রক্তের খেলা। এই মন্দির তো শুনেছিলাম বহু আগেই ধ্বংস হয়ে মাটির তলায় মিশে গিয়েছিল। এটাই যে খনন কার্যের ফলে উঠে আসা সেই মন্দির, সেই বিষয়ে এত নিশ্চিত হচ্ছেন কি করে? কোনো প্রাকৃতিক দুর্যোগে কিংবা ধস নেমে ওই মন্দির মাটির গর্ভে তলিয়ে যায়নি। 587 খ্রিস্টপূর্বাব্দে রাজা নেবুচাদনেজারের নেতৃত্বে ব্যাবিলিয়ন সেনা ওই মন্দিরে আক্রমণ চালিয়েছিল। যদিও তারপর থেকেই ওই সিন্দুক নিখোঁজ। তারাও সেই সম্পদের খোঁজ পেয়েছিল কিনা হিব্রু বাইবেলে তেমন কোনো উল্লেখ নেই, তবে আমার ধারণা সেটি এখনো সেখানেই রয়েছে। সবচেয়ে বড় কথা, তৎকালীন সেই বহুল চর্চিত মন্দিরের নানান জায়গায় পরীক্ষা করে আমরা ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পেয়েছিলাম। মন্দিরে আক্রমণের ঘটনা নতুন নয় ঠিকই, তবে একটা চান্স নিতে ক্ষতি কি? এর কোনো উত্তর দিল না মেয়েটি। সবটাই বড্ড বিভ্রান্তিকর। বাইরে ওরা কারা, যারা তার কিংবা এই বাড়ির দিকে নজর রেখে চলেছে? কে ঠিক, কে ভুল? কি ভাবছো? আজ রাতে কটায় এই অভিযান শুরু করবেন? মধ্যরাতে, প্রস্তুত থেকো। তবে আমি আবারও বলবো, শাগনিক যদি তোমায় কিছু দিয়ে থাকে সেটা আমায় দাও, নইলে মোসাদের লোকেদের হাতে মরি আর নাই মরি। মন্দিরের গর্ভগৃহে ওই অন্ধকারাচ্ছন্ন পাতালে পথ হারাতে কতক্ষণ? ভেতরে কিন্তু অক্সিজেনের মাত্রা ভীষণ কম। মন্দিরের বেশিরভাগই মাটির তলায় চাপা পড়ে রয়েছে। আমাদের কাজ চলাকালীন শাগনিক নিজে ওই মন্দিরের ভেতর ঢুকেছিল। এটা তো আগে জানতাম না, তবে হ্যাঁ, ওর আঁকা ওই ম্যাপ। ঠোকার শব্দে খাবারের প্লেটটা ওই ভৃত্য হঠাৎ করে নামিয়ে রাখতেই কথাগুলো অসমাপ্ত রেখে মুখে কুল্লু পাটল মেয়েটি। হাতে আঁকা কি? ও কিছু না। আপনার কি মনে হয় কি হতে পারে? জানি না, তবে কিছু একটা দেওয়ার বা বলার জন্যই আজ তার জুডিয়ান পাহাড়ের ওই হ্রদের কাছে আসার কথা ছিল। সাথে অবশ্য তুমিও আসছো এমনটা জানতাম না, কিন্তু সেটা কি আমায় তো জানতে হবে। আফসোস, শাগনিকের রহস্য তার অন্তর্ধানের সাথে সাথে হারিয়ে গিয়েছে আব্বাস ভাই। তুমি নিশ্চিত? কোন ব্যাপারে? ওই রহস্য হারিয়ে যাওয়ার ব্যাপারে? মুচকি হাসল মেয়েটি। ছোট্ট পাথরের বাটিতে খুব সম্ভবত ভেড়ার মাংস রয়েছে।
সাথে কয়েক টুকরো রুটি। এনিওয়ে, তুমি খেয়ে নিয়ে একটু বিশ্রাম নিও, রাতে অনেক পরিশ্রম রয়েছে। আপনি খাবেন না? আমার খিদে নেই। চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো আব্বাস। সেই ভৃত্য গোছের লোকটার সাথে মৃদু দৃষ্টি বিনিময় হলো তার। ধীরে ধীরে গটগট শব্দে বাইরে বেরিয়ে এলো। ম্যাডাম, আমি জানি সাগনিক স্যার আপনাকে ওই ম্যাপ দিয়ে গিয়েছে। কিসের ম্যাপ? আমায় দিয়ে গিয়েছে? কে বললো? আমি জানি, কারণ সাগনিক স্যার ওই ম্যাপ সাহেব মানে আমার মনিবের অনুপস্থিতিতে এই বাড়িতেই তৈরি করেছিলেন। আমি দেখেছি, আমি সবটা জানি। তুমি জানো? হ্যাঁ ম্যাডাম, আমি জানি। শুধু এটাই বলার যে যদি থেকেও থাকেও বা সাহেবকে দেবেন না। কিন্তু কেন? তার মানে ওটা আপনার কাছেই রয়েছে। তুমি কি করে জানলে? না থাকলে আপনি কেন দেবেন না সেই প্রশ্ন করতেন না। রুটির টুকরোটা মুখে চালান করতে করতেও থমকে গেল মেয়েটি। এক রাতে সাহেব যখন সাইডে ছিলেন, সাগনিক স্যার শরীর খারাপের বাহানা বানিয়ে এই ফার্ম হাউসে বিশ্রামের জন্য আসেন। জায়গাটা তার পরিচিত, আগেও এসেছিলেন আপনার জেরুজালেমে আসার আগে। ওই দিন সকালে তিনি তো মন্দিরের ভেতর ঢুকেছিলেন, তবে এটা ঠিক বেরিয়ে আসার পর তিনি অসুস্থ বোধ করেন। তাই সাহেব তাকে এই বাড়িতে সেলিমকে দিয়ে ডেকে পাঠান। তবে সাগনিকের উদ্দেশ্য ছিল আলাদা। তিনি গোটা রাত জেগে ওই ম্যাপ বানিয়েছিলেন। তাহলে তার পরের দিনই সেটা আব্বাসকে দিল না কেন? তা তো বলতে পারবো না, তবে আজ সাহেবকে উনি ডেকে পাঠিয়েছিলেন। সেটা ওই ম্যাপ দিতে নাকি অন্য কারণে তা জানি না। আমিও জানি না। সংক্ষেপে উত্তর দিয়ে মেয়েটি আবারও খাবারের দিকে মনোসংযোগ করল। ঠিক আছে, আপনি খান, আমি বরং গিয়ে দেখি সাহেব আবার এই ঝড় জলে কোথায় বেরোল। লোকটা বেরিয়ে যেতেই মেয়েটি তড়াক করে উঠে দাঁড়ালো। খাবারগুলো তুলে নিয়ে রান্নাঘরের ডাস্টবিনে ফেলে দিতেই যাবে, ঠিক সেই মুহূর্তে জানলার কাছে একটা ম্যাও শব্দ শুনে ঘুরে চাইল। একটা কালো মিশমিশে বেড়াল। কি যেন ভেবে মাংসের বাটিটা তার দিকে বাড়িয়ে দিতেই বিড়ালটা বাটির সামনে থাবা গেড়ে বসে জিভ দিয়ে চুকচুক করে খেতে লাগলো। বেশ খানিকটা সময় সেই দৃশ্য মেয়েটি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করল। এরপর রুটিগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে খালি বাটিটা নিয়ে আবারও টেবিলের ওপর রেখে চেয়ারে বসে পড়ল। লোকটা ফিরে আসছে। লোকটা খালি প্লেট নিয়ে চলে যেতেই রান্নাঘরের ভেতর একবার উকি মারল সে। মেঝের দিকে চাইতেই চমকে গেল। যা সন্দেহ করেছিলাম তাই, খাবারে কিছু একটা মেশানো ছিল। ভাগ্য ভালো লোকটা এঁটো খাবারের প্লেট রান্নাঘরে না ধুয়ে পুরো তলায় গিয়ে ধোয়, তাই রক্ষে। বিড়ালটা মারা গিয়েছে না ঘুমিয়ে রয়েছে বলা কঠিন। দরাম দরাম শব্দ করতে করতে দরজাটা একসময় মাঝ বরাবর চির ধরল। ভারী টেবিলটা একদিকে কাত হয়ে মেঝেতে সশব্দে আছড়ে পড়ল। বেশ কিছু টর্চের আলো এসে সুজাতার মুখে পড়ল। মেয়েটা অজ্ঞান হয়ে গিয়েছে। আপনি আমার এই ভারী টেবিলটা সরাতে একটু সাহায্য করুন। ব্যোমকেশ, অজিত, মানে তো এই অধম না। আপনারা হয়তো ভাবছেন আমি আরও হঠাৎ গল্পের মাঝে অনাহুত অতিথির মতো কিভাবে হাজির হলাম, তাই তো? আরে দাঁড়ান মশাই দাঁড়ান, এত তাড়াহুড়ো করলে হয়? সেই গল্প শোনাবো, তবে এখানে নয়, অন্য এক জায়গায়। তার আগে হা করে দেখছেন কি? একটু হাত লাগান। টেবিলটা উফ বড্ড ভারী যে। প্রচণ্ড শব্দে শতাব্দীর পুরনো ঘুণ ধরা কাঠের দরজাটা সরতে টেবিলটাকে একদিকে কাত করে একে একে আমি, ব্যোমকেশ, সাথে লালবাজার থানার বড়বাবু বিধু ঘোষাল একে একে ঘরে এসে ঢুকলাম। মেয়েটি ধীরে ধীরে মেঝে আঁকড়ে ধরে উঠে বসেছে। শূন্য দৃষ্টি মেলে আমাদের দিকে ড্যাব ড্যাব করে চেয়ে রয়েছে। পাশে পড়ে রয়েছে একটা কালো চশমা এবং ওয়াকিং স্টিক। মেয়েটি চারিদিকে উন্মাদের মতো চোখ ঘোরাতে ঘোরাতে বলে চলেছে এক অদ্ভুত ভাষা, যার পাঠোদ্ধার করা
অন্তত আমার মতো সাহিত্যিক মানুষের পক্ষে মোটেই সম্ভব নয়। সে বলে চলেছে, লেডগ আনা যেন কানকে ডিলা আজর লাচেম। ও মশাই, এ আবার কোন ভাষা? জাপানি টাপানি নাকি? ব্যোমকেশের দিকে চেয়ে প্রশ্ন করলেন বিধুবাবু। বুঝতে পারছি না স্যার, খানিক আগেই তো থানায় ফোন করে দিব্যি বাংলায় কথা বলছিলেন। পাশে দাঁড়িয়ে থাকা উর্দিধারী বালিগঞ্জ ফাঁড়ির সাব ইন্সপেক্টর অনুভব মুখার্জির মুখের দিকে চেয়ে ও বলে উঠল, আমি জানি এটা কোন ভাষা, আমি চেষ্টা করতে পারি। ধীরে ধীরে ও তার দিকে এগিয়ে গেল। মেঝের দিকে ঝুঁকে মেয়েটির দিকে হাত বাড়িয়ে বলল, ইন লাচমা। লেডগ আনা যেন কানকে ডিলা আজর লাচেম। আমি হাঁ করে চেয়ে রইলাম। ও বলে কি? তবে কাজ হলো। মেয়েটা উঠে দাঁড়ালো না, কারো সাহায্য ছাড়াই সে উঠে দাঁড়ালো। ধীরে ধীরে ওর দিকে এগিয়ে এলো। কে আমি? স্পষ্ট বাংলায় জিজ্ঞেস করলো সে। ও মুচকি হেসে বলল, সুজাতা, সুজাতা মিত্র, বাংলার কিকবক্সিংয়ে গোল্ড মেডেলিস্ট। আর এসব কি হচ্ছে আমায় কেউ বলবে? ভাষাটা হিব্রু, প্রাচীন হিব্রু ভাষা নিয়ে যৌবনকালের বিস্তর পড়াশোনা করেছি। মেয়েটি বলছিল যে আমার থেকে দূরে সরে যাও, আমি তোমায় কিছুই দেব না। যার প্রত্যুত্তরে আমি বলেছিলাম যে ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমরা আপনাকে সাহায্য করতে এসেছি। আমি ওদের কিচ্ছু বলিনি জানেন, কিন্তু তবুও ও আমার পিছু ছাড়ছে না। আমার সাগনিককে আমার কাছে ফিরিয়ে দিন প্লিজ। তার জন্যই তো এসেছি। আমায় সবটা খুলে বলুন, আপনার উপর কারা আক্রমণ করেছিল? ওর দিকে একজোড়া খয়েরি চোখের মণি স্থির দৃষ্টিতে চেয়ে রইল। সে কিছু একটা যেন বলতে চাইছে, কিন্তু পারছে না। ঠিক সেই মুহূর্তে ডগ স্কোয়াডের একটি কুকুর ঘেউ ঘেউ শব্দ করতে করতে ঘরের ভেতর ঢুকতেই মেয়েটি ওর দিকে চেয়ে বলল, আব্বাস ভাই, আব্বাস ভাইয়ের কুকুর। ও বড়ই সাংঘাতিক। ওই দিন পালাতে গেছিলাম জানেন, বাইরে তখন মোসাদের লোকজন বন্দুক তাক করে রয়েছে। আমি পারিনি। ওই কুকুর ঠিক আমার গন্ধ শুকে আমার অবস্থান চিনিয়ে দিয়েছিল। স্টিফি, ওই তো স্টিফি। তারপর ওরা আমাকে টানতে টানতে নিয়ে গেল। ভেতরে বড্ড অন্ধকার, আমার শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। ওই আব্বাস একটা শয়তান। ও আমায় জেরুজালেম থেকে ভারতে কিছুতেই পৌঁছাতে দেবে না। বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকেও বাঁচাও। কথাগুলো উন্মাদের মতো বলতে বলতে ধপ করে ওর গায়ের ওপর পড়েই জ্ঞান হারিয়ে আবারও লুটিয়ে পড়ল। আদেশের সিন্ধুক, মাসিহা, মাসিহা জন্ম নিয়েছে। দাউদের পুত্র মাসিহা, ওর জন্মলাভ ঘটেছে। আমি জানি ওরা আবার আসবে, আমায় টেনে নিয়ে চলে যাবে, কাউকে দেবে না। আমি জানি সেই রাস্তা কোথায় গিয়ে শেষ হচ্ছে। আমি কাউকে কিচ্ছু বলবো না, কিচ্ছু না। বিছানায় শুয়ে ঘুমন্ত অবস্থায় বিড়বিড় করে কথাগুলো বলে চলেছেন সুজাতা দেবী। বিষয়টা খুবই রহস্যজনক, কিন্তু আমি তো এইটা বুঝতে পারছি না, এই দুটো বিচ্ছিন্ন ঘটনার মধ্যে মিসিং লিঙ্কটা ঠিক কোথায়? ভাইয়া, স্মৃতিভ্রংশ কিংবা জাতিস্বরবাদিতা কোনোটাই কিন্তু মানসিক ব্যাধি নয়। আমরা আজ সকালে থানায় এক অন্য কারণে গিয়েছিলাম। তুমি তো জানোই, সকালে ডাকযোগে একটা চিঠি এসেছিল। আমাদের ভারতবর্ষ থেকে সমাপন অধিকারী নামের এক প্রত্নতাত্ত্বিক কয়েক মাস আগে ইসরায়েল গিয়েছিল। কি একটা প্রাচীন মন্দিরে ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে, সেসব পরীক্ষা নিরীক্ষা করতে ইসরায়েল সরকার তাকে তলব করেছিল। বিষয়টা সেটা নয়। এরপর পরীক্ষা নিরীক্ষা করার পর ওই প্রাচীন মন্দিরের গর্ভগৃহে দুটো লাশ উদ্ধার করা হয়েছে, যাদের পোশাকের ভেতর যে পরিচয়পত্র পাওয়া গিয়েছে তার থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে তারা ভারতীয়। সালটা 1868। ভারতবর্ষ থেকে সাগনিক নামের একজন প্রত্নতত্ত্ববিদ তার হবু স্ত্রীকে নিয়ে ইসরায়েলের জেরুজালেমে গিয়ে আর ফিরে আসেনি। তাদের সঙ্গে কি ঘটেছে কেউ জানে না। বর্তমান সময়কাল 1908। 1868 থেকে 1908 এক দীর্ঘ সময়কাল। রাজনৈতিক মহল বদলেছে, ইংরেজ শাসন দুর্বল হয়ে এসেছে। কানাঘুষো শোনা যাচ্ছে যে তারা ভয় পেয়েছে। কংগ্রেস আর ফরওয়ার্ড ব্লক উঠে পড়ে লেগেছে, যে কোনো মুহূর্তে যুদ্ধ ঘোষণা হতে পারে। এমতাবস্থায় সুজাতা মিত্র, মানে আমাদের আজকের এই ভদ্র মহিলা, বেশ কয়েক বছর আগে আন্তর্জাতিক কিক বক্সিং প্রতিযোগিতায় শেষ রাউন্ডে খেলার সময় ভীষণভাবে আক্রমণাত্মক হয়ে ওঠে। হঠাৎ তার কি যে হয়, সে নিজের মনে বিড়বিড় করে প্রলাপ বকতে থাকে। বলতে থাকে যে কোনো এক সিন্ধুকের অবস্থান সে জানে। তার হাতে নাকি ম্যাপ রয়েছে।
বিষয়টি নিয়ে খবরের কাগজগুলো বেশ মাতামাতি করেছিল। মেয়েটি শাগনিকবাবুর নামও বলেছিলেন, যার সঙ্গে ওনার দূর দূর অবধি কোনো সম্পর্ক আদৌ নেই। প্রতিপক্ষ তাকে দুর্বল হতে দেখে তার বাম পায়ে আঘাত করে মাটিতে ফেলে দেয় এবং সজোরে তার মাথা লক্ষ্য করে লাথি কষাতেই মস্তিষ্কের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ব্রেকডাউন হয়ে কার্যত তিনি অকাল অন্ধত্বের শিকার হয়ে পড়েন। তিনি দৃষ্টিশক্তি হারান। মাঝে মধ্যে বর্তমান সময়কালে তার নিজের অস্তিত্ব সংকটের মধ্যেও পড়ে। অদ্ভুতভাবে তার এই সকল বক্তব্যের সঙ্গে 1868 সালের ওই দম্পতির হারিয়ে যাওয়ার একটা যোগসূত্র পাওয়া যায় এবং তারপর থেকেই তার উপর একের পর এক আঘাত আসতে থাকে। এর আগেও তিনি বালিগঞ্জ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছিলেন কেউ নাকি তাকে অনুসরণ করে কিংবা কেউ তাকে মারতে চায়। রাত দুপুরে বাড়ির ল্যান্ডফোন বেজে ওঠে, কেউ তাকে ম্যাপ জাতীয় কিছু একটার জন্য চাপ দিতে থাকে। সবটাই কি কাকতালীয়? এদিকে আজ সকালে যে চিঠি এসেছিল, তুমি খেয়াল করেছিলে কিনা জানি না, তাতে কিন্তু ব্রিটিশ গভর্নমেন্টের শিল মোহর দেওয়া ছিল। তাতে কি লেখা ছিল জানো? কি লেখা ছিল? ব্রিটিশ হাইকমিশনার স্বয়ং আমার কাছে এই কেসের সমাধান সূত্র চেয়েছেন। এর আগে ভারত থেকে ব্রিটিশ শাসকের দলের একটা ইসরায়েলে শাগনিকের খোঁজে গিয়েছিল, তবে তারা কোনো সমাধান সূত্র না পেয়ে হতাশ হয়ে ফিরে এসেছিল। কিন্তু একটা বিষয়, শাগনিকবাবুর সহকর্মী আব্বাস জানিয়েছিলেন যে তিনি নাকি তার স্ত্রীকে নিয়ে রাতের অন্ধকারে খুব সম্ভবত মন্দিরের ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন, কারণ সেই সময়কার কর্মরত বেশ কিছু শ্রমিক নাকি তাদের রাতের বেলা ওই মন্দিরের আশেপাশে একজোড়া ছায়া শরীরকে ঘোরাফেরা করতে দেখেছিল। ব্যাস, ওই শেষবার। তারপর তারা যেন বাতাসে মিলিয়ে গিয়েছিল। এরপর সেই ঘটনা সম্পর্কিত বেশ কিছু কথা আধুনিক প্রজন্মের এই সুজাতার মুখ থেকে জানা যায়। কিন্তু অবাক করা বিষয়, সুজাতার সঙ্গে শাগনিকের কোনো সম্পর্ক নেই। তাছাড়া সে নিজেও বাংলা ছেড়ে ভারতের বাইরে কখনো যায়নি। আচ্ছা, ওই চিঠির বক্তব্য আমার কাছে কিন্তু এখনো স্পষ্ট হলো না, যেই কারণে আমি, তুমি আর বৌঠান সাত সকালে থানায় ছুটলাম। গোটা বিষয়টা কিন্তু আমার কাছে এখনো স্পষ্ট নয়। বিষয়টা হাইলি কনফিডেন্সিয়াল, আশা করি সেটা বুঝতেই পেরেছ। আমাদের 1868 সালের মিসিং পার্সনের তদন্ত করতে হবে। আমাদের ইসরায়েল যেতে হবে, গোটা বিষয়টা জেনে ব্রিটিশ এম্বাসিতে জানাতে হবে। তাছাড়াও সুজাতা দেবীর বক্তব্যের সঙ্গেও ওই ঘটনার মিল পাওয়া গিয়েছে, তাই ওনাকেও সঙ্গে নিয়ে যেতে হবে। এসব বিষয়ে কথা বলতেই থানায় গিয়েছিলাম। তাছাড়া পাসপোর্টও রিনিউ করতে হতো। সত্যবতীও জেরুজালেম যাবে বলে বায়না করছিল, তাই তাকেও নিয়ে গেলাম। তারপর ওই ফোন কল, আমাদের ঠিকানা ধরে সুজাতা দেবীর অ্যাপার্টমেন্ট যাওয়া, দরজা ভেঙে তাকে উদ্ধার করা, সবটাই তুমি চাক্ষুষ করলে। কিন্তু একটা বিষয়, উনি এর আগে বহুবার হুমকির কল পেয়েছেন। আজ সরাসরি তার উপর আঘাত হানা হলো কেন? তার কাছে ঠিক কি রয়েছে? আমাদের গোটা বিষয়টা জানতেই হবে। পুরোটাই কি মস্তিষ্ক প্রসূত কল্পনা? এমনটা মনে হওয়ার কি সত্যিই কোনো কারণ নেই? যখন রটনা রটে তার কিছু তো অবশ্যই ঘটে বন্ধু। বাকিটা সময়ের পরিহাস নাকি পূর্ব পরিকল্পিত কর্মসূচির এক অনন্য অধ্যায়, সেটা। শাগনিক, তুমি পালাও, নইলে ওরা তোমায় শেষ করে ফেলবে, বাঁচতে দেবে না। ওই সিন্ধুকের খোঁজ না পেলে ওরা আমাকেও ছাড়বে না। অন্তত তুমি তো বাঁচো। হ্যাঁ, তুমি বাঁচো। পালাও শাগনিক, পালাও। আমাদের কথার মাঝে বিড়বিড় করে ঘুমের ঘোরে কথাগুলো বলল সুজাতা। সবটাই কি শুধুই কল্পনা? এখনো কি সেটাই মনে হচ্ছে? শাগনিকবাবু এবং তার স্ত্রীর নিরুদ্দেশের ঘটনা তো আগেই খবরের কাগজে বেরিয়েছিল। সেটা পরে যদি সুজাতা নিজেই মনের মধ্যে কোনো কাল্পনিক প্রেক্ষাপট সাজিয়ে নিজেকেই তার চরিত্রে রূপদান করে থাকে, তাহলে কিছুই বলার নেই। তবে যদি সবটা সত্যি হয়ে থাকে, একটা প্রশ্ন থেকেই যায়, সুজাতা এসব ভেতরের কথা জানলো কি করে? যদিও সে যা বলছে সেসব কতখানি বাস্তব আমরা কেউই জানি না। ও একটা বিশ্বাসঘাতক, মুখোশধারী শয়তান। ও আমাদের ব্যবহার করেছে। কথাগুলো বলতে বলতে এতক্ষণ পর থরমরিয়ে ঘুম থেকে উঠে বসলো সুজাতা। আপনি শান্ত হন সুজাতা দেবী, আমরা সবাই আপনার সঙ্গে রয়েছি। বাদামি চোখের মণি চারিদিকে ঘোরাতে ঘোরাতে সুজাতা বলে উঠল, আপনারা কে? মোসাদের সদস্য? আপনারা কি আমায় মারতে এসেছেন? আমি কিন্তু কিছু দেব না, প্রাণ যায় যাক, তবুও ওই জিনিসটা কিছুতেই দেব না। কি দেবেন না সুজাতা দেবী? আমরা স্পটে যে ইনহেলার পেয়েছি সেটা ওনাকে এক্ষুনি দাও। ওনার শ্বাসকষ্টের সমস্যা রয়েছে।
কথাটা বলে হাঁপাতে লাগলো সে। আমি পকেট হাতড়ে ইনহেলারটা সুজাতার হাতে দিতেই সে সেটির খাপ খুলে মুখের ভেতর ঢুকিয়ে বার দুয়েক চাপ দিতেই এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সুজাতা দেবী, আমরা আপনার হিতৈষী বন্ধু, শত্রু নই মোটে। আজ আপনি থানায় কল করে জানিয়েছিলেন যে কেউ আপনার উপর আক্রমণ করেছিল। আমি একজন সত্যান্বেষী বা গোয়েন্দা, যেটা বলবেন। তো সেই সময় আমি এবং আমার বন্ধু থানায় একটি বিশেষ দরকারে গিয়েছিলাম। আপনার ফোন পেয়ে পুলিশের সঙ্গে আমরাও গিয়েছিলাম। আচ্ছা, আপনি কি তাকে চেনেন, কিংবা আগে তার গলা কখনো শুনেছিলেন? আপনি ব্যোমকেশ বক্সী, মানে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী? এই প্রথম কেউ আমায় গোয়েন্দা না বলে সত্যান্বেষী বলে ডাকলো। বড় ভালো লাগলো সুজাতা দেবী। আপনি নিজে এসেছিলেন এ তো বিশ্বাস করতে পারছি না। আমি চোখে দেখতে পাই না। আসলে আমারই কিছু বক্তব্যের কারণে আজ চারিদিকে শত্রু তৈরি হয়েছে। আপনি স্বপ্ন দেখি ব্যোমকেশ বাবু, নানান স্বপ্ন। তবে সেটা একটা জায়গার স্বপ্ন। সেই ছোটবেলা থেকেই দেখি জানেন, একটা মন্দির, বেশ কিছু লোক, সাগ্নিক। এই লোকটাকে আমি চিনি না, অথচ তাকে বারবার দেখতে পাই। আমি স্বপ্নে হাতে আঁকা একটা বিশেষ জায়গার মানচিত্র দেখেছিলাম। ঘুম ভাঙতেই সেটি কাগজে এঁকে ফেলি। এমনটা আগে কখনো করিনি জানেন। তারপর একটা কম্পিটিশন, আমি নক আউট হলাম। ওই দিনের পর থেকেই নানান হুমকির কল আসতে থাকে। আজ যে এসেছিল তার গলা ভারী চেনা ঠেকলো জানেন। জানি না উনি কে। উনি বলছিলেন অতীতের সেই জায়গা থেকে সবটা শুরু করবেন যেখানে এই গল্পের সমাপ্তি ঘটেছিল। আপনার এই স্বপ্ন বা গল্প বা কল্পনা নাকি বাস্তব, সেই ব্যাপারে এই মুহূর্তে কিছুই বলতে চাই না আর কি। তবে বর্তমান সময়ে জেরুজালেমে এক ভগ্নপ্রায় মন্দিরকে ঘিরে বেশ উত্তেজনা তৈরি হয়েছে। দুটো ডেড বডি পাওয়া গিয়েছে এবং সন্দেহ করা হচ্ছে যে সেগুলো 1868 সালে হারিয়ে যাওয়া এক দম্পতির। একজন প্রাগ প্রত্নতত্ত্ববিদ সাগ্নিক এবং অন্যটি খুব সম্ভবত তার স্ত্রী কিংবা প্রেমিকা। সাগ্নিকের নামটা আপনি নিজেও ঘরের মধ্যে বহুবার বলেছেন। সবটা কেমন যেন একে অপরের সঙ্গে সম্পর্কিত মনে হচ্ছে। শুধু তাই নয়, আপনি আমার সঙ্গে অদ্ভুত এক ঘোরের মধ্যে হিব্রু ভাষাতে কথাও বলেছিলেন। আমি হিব্রু ভাষায় আপনার সাথে কথা বলেছি? আগে হ্যাঁ, যার উত্তরও আমি ওই ভাষাতেই দিয়েছিলাম। আমার মনে হচ্ছে এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা একমাত্র জেরুজালেম গিয়ে তবেই পেতে পারি। আপনি আমাদের সঙ্গে যাবেন তো? বেশ খানিকক্ষণ চুপ করে থম মেরে বসে রইল সুজাতা। নিজের সাথে লড়াইটা এখনো চালিয়ে যাচ্ছি ব্যোমকেশ বাবু। পরিবারের কোনো সহায়তা পাইনি কখনো। কিক বক্সিং এর নাম করতে চেয়েছিলাম। বাড়ি থেকে চেয়েছিল সুবোধ বালিকার মতো বাংলা কিংবা ইতিহাসে স্নাতক নিয়ে পাশ করে বিয়ের পিড়িতে বসি। সেদিন আমি পারিনি। একা একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকি। বাবা তো আমায় মেয়ে বলে মানতেও অস্বীকার করে। আমার কোনো পিছুটা নেই ব্যোমকেশ বাবু। মরার আগে অন্তত পক্ষে একটা রহস্যের সমাধান বের করতে পারবো। ক্ষতি কি? প্রাণ গেলে যাবে, তবু অন্তত এর শেষ দেখে যাব। তবে তাই হবে। আমরা কালকেই রওনা দেব। প্রস্তুত থাকবেন। আমাদের গন্তব্যস্থল যখন এক, প্রশ্নের উত্তরও সেখানেই পাব। তবে আপনার উপর তার কিংবা তাদের কড়া নজর থাকবে, যারা এতদিন ধরে কিন্তু আপনাকে উত্তপ্ত করছিল। আপনি সেই ম্যাপ দেখতে চান ব্যোমকেশ বাবু? যখন চোখটা ঠিক ছিল তখন এঁকেছিলাম। ওটা কি আপনার সঙ্গেই রয়েছে? সম্মতিসূচক মাথা নেড়ে নিজের অন্তর্বাসের ভেতর হাত ঢুকিয়ে একটা কাগজ টেনে বাইরে বার করল সে। ভাঁজ করা কাগজটা খুলতেই দেখা গেল সেখানে একটা হাতে আঁকা মানচিত্র রয়েছে। সমস্ত বিষয়টা আমার কাছে এখনো ভারী অদ্ভুত ঠেকছে। এটা আপনি আপনার কাছেই রেখে দিন। আপনি বিশ্বস্ত। আগেও আপনার নাম বহু জায়গায় শুনেছি। ঘন ঘন ঘড়ির দিকে তাকাতে তাকাতে কখন যেন চোখ দুটো আপনা থেকেই বুঝে এসেছিল জানি না। এয়ারপোর্ট থেকে আমাদের গাড়িটা সোজা স্পটের দিকে এগিয়ে চলেছে। জেরুজালেমের এমন এক ঐতিহাসিক খনন কার্যের স্থান চিহ্নিত করতে বিশেষ বেগ পেতে হয়নি। জানা যায় 1868 সালের ওই খনন কার্যের সময় নাকি ধস নেমে ওই মন্দির সহ বেশ কিছু মানুষ মাটির তলায় তলিয়ে গিয়েছিল। তাই সেই সময় ওই কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হলেও
বর্তমান সময় আবারও ব্রিটিশ শাসক দল এবং ইসরায়েল সরকারের যৌথ তত্ত্বাবধানে কাজটি আবারও শুরু হয়েছে। এয়ারপোর্টে সমাপন অধিকারীও এসেছিলেন, যিনি বর্তমানে এই কাজের দায়িত্বে রয়েছেন। ব্যোমকেশ ড্রাইভারের পাশের সিটে বসে এক মনে হাতে আঁকা সেই ম্যাপ দেখে চলেছে। আমার এক পাশে মাথায় ওড়না চাপা দিয়ে সুজাতা অঘরে ঘুমিয়ে চলেছে এবং অপর পাশে সমাপন বাবু বাইরে দৃষ্টি মেলে কি যেন চেয়ে রয়েছে। গাড়ির ভেতর এক অপার্থিব নৈঃশব্দ। কালো রাস্তার উপর দিয়ে ছুটে চলেছে আমাদের ল্যান্ড রোভার। আসলে এরপর একটা পাহাড়ি উপত্যকার উপর দিয়ে গাড়ি আমাদের সোজা মন্দিরের ধ্বংসাবশেষের সামনে নিয়ে যাবে। শুনেছি এর আগে নাকি আর একটা পথ দিয়ে যাওয়া যেত, তবে সেখানে গিয়ে বিশেষ লাভ হবে না, কারণ সেটি ছিল মন্দিরের আরেকটি প্রবেশপথ, যা ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। বিরাট ভূগর্ভস্থ মন্দিরটির আরেকটি প্রবেশপথ জুডিয়ান পর্বতমালার পাদদেশের একটা প্রান্তে আবিষ্কৃত হওয়ায় এই খনন কার্যের কাজ আবারও শুরু হয়েছে। সিগার চলবে? হঠাৎ নিস্তব্ধতা ভেঙে প্রশ্ন করলেন ইন্সপেক্টর সমাপন বাবু। আমি তখন এক অন্য ভাবের ঘরে ছিলাম, তাই প্রথমটায় শুনতে পাই। বৌঠানের আমাদের সাথেই আসার কথা ছিল বটে, কিন্তু শেষ পর্যন্ত এখানে বিপদ আসতে পারে এমনটা ভেবে তাকে কতদিনের জন্য গ্রামের একটি কুটুম বাড়িতে পাঠিয়ে দেয়। তবে ঠিক কোন ধরনের বিপদ আসতে পারে সেই ব্যাপারে এখনো নিজস্ব কোনো মতামত আমি ব্যক্ত করতে চাই না। সবটাই সময়ের অপেক্ষা। বলছি সিগার চলবে? হ্যাঁ হ্যাঁ সিগার চলবে। আমি ঘুমন্ত মেয়েটার দিকে তাকিয়ে দুই দিকে মাথা নেড়ে না করলাম, কারণ একটাই, সমাপন বাবু কিংবা ও দুজনেই জানলার ধারে রয়েছে। ধোঁয়া বাইরে বেরিয়ে যাবে, কিন্তু আমি মাঝে বসে রয়েছি। এমনিতে সিগার খুব একটা খাওয়া হয় না, কলকাতায় থাকলে সেই কাঁচি সিগারেট আমার আর ওর ভারী প্রিয়। তবে বিমানপথে তো সিগারেট সাথে করে আনতেও পারিনি। হঠাৎ ও সমাপন বাবুকে প্রশ্ন করল, আপনি তো সবটাই শুনলেন। এই মেয়েটি ছোট থেকেই নানান দৃশ্য দেখে, সেটাও আবার এখানকার। মাঝে মধ্যে আবার হিব্রুও বলে। হাতে আঁকা এই ম্যাপের বৈধতা সম্বন্ধে আপনার কি মত? সিগারের বাক্সটা ওর দিকে বাড়াতে বাড়াতে সমাপন বাবু নিজের ঠোঁটে রাখা সিগারটা জ্বালিয়ে বললেন, ম্যাপের মধ্যে মন্দিরের প্রবেশপথ যেদিকে দেখানো হয়েছে তাকিয়ে দেখুন, তার আশেপাশে ছোট ছোট কয়েকটি বাড়ি এবং রাস্তা দেখা যাচ্ছে। পাহাড়ি উপত্যকার বা মৃত সাগরের চিহ্ন মাত্র নেই, যা দেখে এটাই অনুমান করতে পারছি যে আগে মন্দিরের প্রবেশপথ যেদিকে ছিল এটা সেই সময়কার মানচিত্র। কিন্তু অদ্ভুত বিষয়, মেয়েটি এটা জানলো কি করে, আঁকলই বা কিভাবে? এই একই প্রশ্ন আমার মাথাতেও এসেছে সমাপনবাবু। ব্রিটিশ গভর্নমেন্ট আমায় এবং আপনাকে একটি বিশেষ কাজের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। হ্যাঁ, অদ্ভুতভাবে আপনার বয়ান অনুযায়ী সেটি এই মেয়েটির জবানবন্দির সাথেও মিলে যায়। আমরা বেশ কিছু লাশ উদ্ধার করেছিলাম। একটা গোপন তথ্য বলি, ধস কিন্তু ওই দিন এমনি এমনি নামেনি, ধস নামানো হয়েছিল। মাটির তলায় বহু মানুষ মারা গিয়েছিল। এত বছরের পুরনো কঙ্কালগুলোর মধ্যে থেকে আমি সাগনিক বাবুর পকেট থেকে পরিচয়পত্র পেয়ে ওনার নামটা জানতে পেরেছিলাম মাত্র। যদিও পোস্টমর্টেম রিপোর্ট অন্য কথা বলছে। ওনার সাথে এক মহিলা কঙ্কালও উদ্ধার করা হয়েছিল। আচ্ছা, সাগনিক বাবুর সেই মহিলা সঙ্গিনীর নামটা কি ছিল বলতে পারবেন? কারণ ওই সময়কার বিমান যাত্রীদের তালিকা পাওয়াটা একটু শক্ত কাজ। যদিও একটা রাফ খসড়া পেয়েছি, কিন্তু ওই মহিলা সঙ্গিনীর নামটা রেকর্ডে এখনো খুঁজে পাইনি। আমিও সঠিকভাবে বলতে পারবো না। মন্দিরের ধ্বংসস্তূপে ডায়নামাইটের প্রয়োগ হয়েছিল। আমরা তার কিছু স্যাম্পেল পেয়েছি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বহু আগ্নেয়াস্ত্র। আগ্নেয়াস্ত্র নিয়ে কেউ মন্দিরের ভেতর কেন ঢুকবে জানা নেই। তখনকার সময় এই গোটা অভিযান খুব সম্ভবত আব্বাস নামের একজনের তত্ত্বাবধানে হয়েছিল। অন্তত পুরনো রেকর্ড সেই কথাই বলছে। উনিও সম্ভবত মারা গিয়েছিলেন, তবে ওনার একজন ভৃত্য আজও জীবিত রয়েছে। ওকে কি এখন পাওয়া যাবে? কোথায় আর পাবেন? ব্যাটা তো ওই রাতের পর থেকেই উন্মাদের ন্যায় ওই ধ্বংসস্তূপের কাছে ঘুরে বেড়ায়, আর যাকেই দেখে তাকে ডেকে একটাই কথা বলে। কি বলে? ম্যাডামকে কোথাও দেখেছেন? দেখলে ওনাকে জানাবেন। আমি কিন্তু বিশ্বাসঘাতক নই, আমি বাঁচাতে চেয়েছিলাম, সবটা ঠিক করতে চেয়েছিলাম। কেউ আমার কোনো কথা শোনেনি। আচ্ছা, মোসাদের অর্থ কি সমাপন বাবু? মোসাদ? কিন্তু কেন?
সুজাতা দেবী ওই দিন জ্ঞান ফেরার পর আমাদের দেখে জিজ্ঞেস করেছিলেন যে আমরা মোসাদের লোক কিনা। আমি যতদূর জানি এখানকার আইএসআই এজেন্টদের মোসাদ বলা হয়। আচ্ছা, আপনি কি ওনার বলা প্রতিটা কথাকে সিরিয়াস নিচ্ছেন? না নিয়ে উপায় কই? যে জীবনে জেরুজালেম আসেনি সে এত সব তথ্য কিভাবে দিতে পারে? ঘটাং শব্দ করে আমাদের গাড়িটা একটি সুউচ্চ পাহাড়ের পাদদেশে এসে থামতেই এতক্ষণে সুজাতার আড়মোড়া ভেঙে জেগে উঠল। আমরা কি পৌঁছে গেছি? তাই তো মনে হচ্ছে সুজাতা দেবী। আমরা আগে নেমে আপনাকে বাইরে বের করছি, কেমন? নইলে পাহাড়ি রাস্তায় হোঁচটকে পড়ে গেলে একটা রক্তারক্তি কাণ্ড ঘটবে। বেশ। এক এক করে সমাপন বাবু, আমি ও গাড়ির ভেতর থেকে বাইরে বেরিয়ে এলাম। শেষে আমার হাত ধরে মাটিতে পা রাখল সুজাতা। নাক দিয়ে একটা দীর্ঘশ্বাস টেনে বলল, বাতাসে কেমন জানি বারুদ বারুদ গন্ধ, চারিদিকে অসংখ্য মানুষের কান ফাটা হাহাকার, বন্দুকের গুলির শব্দ, টুকরো টুকরো ভাষা ভাষা কিছু কথা, তারপরেই প্রবল বিস্ফোরণ, এক চোখ ধাঁধানো আলো, এবং তারপর সব শান্ত। না, এবার ঘুমের ঘোরে নয়, বরং সজ্ঞানে কথাগুলো বলে সুজাতা ওকে উদ্দেশ্য করে বলল, জানি পাগলের প্রলাপ মনে হচ্ছে, ভাবছেন একজন অন্ধ মানুষকে এত দূর টেনে এনে আখেরে কি লাভ হবে। সত্যি বলতে আমিও জানি না, তবে এখানকার বাতাস আমার বড় চেনা, আমি যে তাদের শুনতে পাই। শেষের কথাগুলো বেশ চাপা গলায় বলল সে। ঠিক সেই মুহূর্তে এক অদ্ভুত দর্শন কঙ্কালসার ব্যক্তি যেন আমাদের সামনে মাটি ফুঁড়ে উদয় হলো। যার কথা বলতে বলতে আসছিলেন সে নিজেই সশরীরে উপস্থিত হয়েছে। আমিও তার দিকে ঘুরে চাইলাম। একটা লোক, বয়স প্রায় 90 ছুঁই ছুঁই, বার্ধক্যের ভারে গোটা শরীর মরা গাছের মতো নুইয়ে পড়েছে যেন। কাছাকাছি কোথাও একটা মসজিদের মাইকে ফজরের নামাজ শোনা গেল। লোকটা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। ম্যাডাম, ম্যাডাম আপনি? আমি জানতাম আপনি আসবেন, আমি তো বাঁচাতে চেয়েছিলাম। আপনি ওই দিন কেন জানলা দিয়ে বাইরে বেরিয়ে এলেন? সেই তো ধরা পড়লেন। এই বুড়ো, তুই কাকে কি বলছিস? তুই ওনাকে চিনিস? প্রশ্ন করলো সমাপন। চিনি তো। সবাই মুড়ে গেল। আমার বাবু আর ওই সেলিম ঘরে ঢুকে ম্যাডামকে দেখতে না পেয়ে আমার উপর বেশ চোটপাট শুরু করলো। আমি কিন্তু আগেই দেখেছিলাম, কলতলায় বাসন ধুচ্ছিলাম যে, আমি দেখেছিলাম পালাতে, কিন্তু কাউকে বলিনি, আল্লাহর কসম কাউকে বলিনি। তবুও উনি ধরা পড়লেন। আব্বাস ভাইয়ের যে ওই ম্যাপ দরকার ছিল, তার যে বড্ড লোক। হঠাৎ সুজাতা কেমন যেন উন্মাদের মতো তার দিকে তেড়ে গিয়ে বুড়োটার গলা চেপে ধরে চিৎকার করে বলে উঠল, তুমি সবটা জানো, তুমি আমার খাবারে বিষ মিশিয়েছিলে, আমি সবটা দেখেছি। ওই বিড়ালটা মারা গিয়েছিল। না ম্যাডাম, ওতে বিষ ছিল না, ছিল ঘুমের ওষুধ। হ্যাঁ, মিশিয়েছিলাম, তবে এই আদেশ আব্বাস ভাই দেননি। তবে ওষুধ বলতে যা বোঝায় তেমনটা মোটেই নয়। ওটা একটা বিশেষ ধরনের গাছের শেকড়, যা মানুষকে ঘুম পাড়িয়ে রাখে। আচ্ছন্ন অবস্থায় আপনাকে ওরা সহজে ব্যবহার করতে পারত না, তাদের অপেক্ষা করতে হতোই। আমরা সময় পেয়ে যেতাম এবং আপনাকে পালাতে সাহায্য করতে পারতাম। কিছুক্ষণ থাকলে দেখতে পেতেন ওই বিড়ালটা জেগে উঠেছে, যাকে আপনি ঘরের ভেতর রেখে দিয়ে গিয়েছিলেন ম্যাডাম। হঠাৎ শান্ত হয়ে গেল সুজাতা। লোকটার গলা ছেড়ে দিল। কেমন যেন এক ঘোর লাগা গলায় ধীরে ধীরে মন্দিরের ধ্বংসস্তূপের দিকে এগিয়ে চলল। না, সে দেখতে পাচ্ছে না, কিন্তু মাঝে মধ্যেই থেমে গিয়ে বাতাসে নাক টেনে কি যেন শুকে নিচ্ছে। মাটিতে হাত রেখে রুক্ষ পাথরে ছুঁয়ে কি যেন খুঁজতে চাইছে। আমি এগোতে গেলে ও বাধা দিল। শুধু অনুসরণ করতে থাকো, কোনো কথা বলো না। শুধু এটা জানো, বিপদ যা আসার 40 বছর আগে এসেছিল। মানে? বিপদ তো এখনো রয়েছে। নেই নেই, সময় বদলেছে। ইসরায়েলে এখন প্রতিরক্ষা বাহিনীরা চারিদিক থেকে সুরক্ষা প্রদান দিয়ে চলেছে। আসার পথে দেখোনি, খানিক দূর পরপর একটি করে আর্মি পোস্ট, যেখানে চেকিং চলে। 40 বছর আগেকার সময় সুরক্ষা এতটা শক্তিশালী ছিল না। কিন্তু ওর উপর তো হামলা হয়েছিল, এবারেও তো হতে পারে। যদি বলি ও নিজের পূর্বজন্মের অতীতের সঙ্গে লড়াই করছিল। আমি তো তোমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। আমার এই কথার কোনো উত্তর না দিয়ে ও সমাপনকে উদ্দেশ্য করে বলল, আমরা এক্ষুনি মন্দিরের ভেতরে নামবো।
সমস্যা হবে না, ছোট একটা লিফট করেছি, ডায়নামো চলছে, ভেতরে আমাদের লোকও রয়েছে। বেশ, চলুন তবে। সুজাতা মন্দিরের সামনে দাঁড়িয়ে বেশ খানিকটা সময় কি যেন ভেবে নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করল। আমরাও তাকে অনুসরণ করলাম। ঘটাং ঘটাং শব্দ করতে করতে লিফটটা মাটির বেশ গভীরে এসে থামতেই একে একে আমরা নিচে নামলাম। এখানে শ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে। খাঁচকাটা পাথরের সাথে সাথে নানান ছোট বড় স্তম্ভ চোখে পড়ছে। জায়গাটা বড্ড স্যাঁতস্যাঁতে। পায়ের তলার মাটি বেশ নরম, পা দিলেই ডেবে যাচ্ছে। সাইকোমেট্রি নাম শুনেছো ভাইয়া? কই না তো, সেটা আবার কি? কোনো মানসিক ব্যাধি? ঠিক ব্যাধি নয়, বলতে পারো শক্তি। এক অতি প্রাকৃতিক শক্তি যা মস্তিষ্কের এক বিশেষ অংশকে সক্রিয় করে রাখে। জন্মান্তর কিংবা ধরো ট্রান্সমিগ্রেশন, এই গোটা পদ্ধতিটি বড্ড খটোমটো। আধুনিক বিজ্ঞান একে বিশ্বাস না করলেও বিষয়টি যে অস্তিত্বহীন এমনটা মোটেই নয়। সুজাতা দেবী আগের জন্মে কে ছিলেন জানি না, ওই বৃদ্ধ ভিক্ষুক তাকে চিনতে পেরেছে। খুব সম্ভবত পাস্ট লাইফে সে শাগনিকবাবুর স্ত্রী ছিলেন, কিংবা প্রেমিকা অথবা বান্ধবী। সম্পর্ক যেমনই হোক, এই জন্মে উনি আগের জন্মের স্মৃতি বহন করছেন। শুধু তাই নয়, সাইকোমেট্রি শব্দের অর্থ মনোবিদ্যা বা মনোবিজ্ঞান বিষয়ক পরিমাপ। মূলত সাইকোমেট্রি হল মন ও মানসিক প্রক্রিয়াগুলোর পরিমাপ করার জন্য ব্যবহৃত তত্ত্ব এবং ওই কৌশলগুলির একটি ক্ষেত্র। উনি অন্ধ, কিন্তু চেনা বস্তুর স্পর্শ পেলেও ওনার পুরনো স্মৃতি মনে পড়বে। উনি এমন বহু অদ্ভুত বিষয় দেখতে পান যা হয়তো বহু কাল আগে ঘটে গিয়েছে, কিন্তু বর্তমান সময়ের সঙ্গে সেই ঘটনার আদৌ কোনো যোগসূত্র নেই। সুজাতা ওই বৃদ্ধাকে দেখতে পাননি, কিন্তু তার স্পর্শ পাওয়া মাত্র এমন অনেক ঘটনা বলে দিলেন যা হয়তো 40 বছর আগে ঘটে গিয়েছে। শুধু তাই নয়, ওই দিন সকালে ওনার উপর কেউ আক্রমণ আদৌ করেননি। মানে? অবাক হয়ে প্রশ্ন করলাম আমি। মানেটা খুব সোজা। ওনার চোখে সেই সময় অতীতের দৃশ্য ভেসে উঠেছিল। হয়তো অতীতের বা পূর্বজন্মের কোনো আবছায়া অবয়বকে নিজের শত্রু বলে মেনে নিয়েছিলেন। তিনি নিজেই নিজেকে আঘাত করেছিলেন। ঘরের ভেতর আমি স্ক্রুড্রাইভার খুঁজে পেয়েছিলাম। তিনি সেটি দিয়ে দরজার জায়গায় জায়গায় ফুটো করেছিলেন। দরজাটা ভারী টেবিল টেনে বন্ধ করেছিলেন। আমি ডগ স্কোয়াডকে খবর দিয়ে যে স্নিফার ডগ আনিয়েছিলাম, সে গন্ধ শুঁকে কোনো দ্বিতীয় ব্যক্তির চিহ্নটুকু খুঁজে পাইনি। তার মতে গুলিবর্ষণ হয়েছিল, অথচ গুলির কোনো হদিশ ভেতরে ঢুকে পায়নি। বরং ওই স্ক্রু ড্রাইভার দিয়ে যেটুকু গর্তের সৃষ্টি করা সম্ভব তার পরিধি পরিমাপ করে সবটা বুঝতে পেরেছি। ওনাকে কেউ অনুসরণ করছে কিংবা থ্রেট কল আসছে, সবটাই ওনার কল্পনাপ্রসূত বা আগে ঘটে গিয়েছে। সবটাই অতীতের ছায়া মাত্র, বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই। ওই বৃদ্ধ বলেছিলেন যে 40 বছর আগেকার তার চেনা সেই ম্যাডামকে তার মালিকের পোষা কুকুর তার গুপ্ত স্থানে নিয়ে গিয়ে চিনিয়ে দিয়েছিল। কথাগুলো আমি আরো অবশ্য বেশ চাপা গলাতেই বলছিলাম। আব্বাস ভাই আমাদের এখানেই ডেকেছিলেন, তার মানে ওনার আগাম পরিকল্পনা ছিল, এটা স্পষ্ট। একটা সরু লম্বা গর্ত মাটির আরো গভীরে নেমে গিয়েছে। মাটির দিকে ঝুঁকে জায়গাটা হাতড়ে সুজাতা বলে উঠল, আমরা এই পথে বেরোনোর চেষ্টা করেছিলাম, তারপর এক কান ফাটানো বিস্ফোরণ, চারিদিকে প্রচুর ধোঁয়া, সবটা যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। ব্যোমকেশবাবু, আমাদের এই সরু গর্তের মধ্যে দিয়ে হামাগুড়ি দিতে দিতে মন্দিরের অপর প্রান্তে যেতে হবে। পারবেন তো? এটা ভীষণ বিপজ্জনক, এতে কিন্তু প্রাণ সংশয় হতে পারে। পাশ থেকে বলে উঠলেন সমাপন বাবু। একবার মারা গিয়েছি, এখনো মরতে মরতে বেঁচে রয়েছি। এর চেয়ে তো একেবারে মরা ভালো। অন্তত আমার প্রশ্নের জবাবগুলো তো পাবো। প্রশ্ন আপনাদেরও রয়েছে, যাবেন নাকি পিঠ টান দেবেন? যাব নয়, যাচ্ছি, সেটাও এই মুহূর্তে। দৃঢ় গলায় বলে উঠল। তার কথা শুনে আমি চমকে উঠলাম। ঠিক সেই সময় কেউ যেন পেছন থেকে হাততালি দিয়ে উঠল। পেয়েছি! এই এটাই তো, সবাই তো ওখানেই আছে। এই পথ তৈরি করা হয়েছে, আমি জানি, আমি দেখেছি। কখন যেন সেই পাগলটা পেছনে এসে দাঁড়িয়েছে তা খেয়ালই করিনি। তুমি যাবে? যাবো 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 যাবো, আমি যাব। আমি সেদিনও গেছিলাম জানেন। আর কথা বাড়াল না সে। মাটিতে ঝুঁকে হামাগুড়ি দিতে দিতে ওই গর্তের মধ্যে মুখ ঢোকালো। ধীরে ধীরে গোটা মাথা, তারপর শরীর এবং শেষে দুটো পা ধীরে ধীরে মিলিয়ে গেল।
আমরাও দক্ষ মিলিটারির মতো গুঁড়ি মেরে গর্তের মধ্যে দিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম। ইতস্তত ছড়িয়ে রয়েছে নানান যন্ত্র, মাটির ওপর পড়ে রয়েছে বেশ কয়েকটি মৃত শরীর, তাদের চামড়া কঙ্কালের সাথে লেগে রয়েছে। কোটরাগত দুই চোখের ভেতর দিয়ে বেরিয়ে আসছে কালো কালো পোকা, নাকে এক অদ্ভুত গন্ধ এসে ঠেকছে। হ্যাঁ, গন্ধ, তীব্র ঝাঁঝালো গন্ধ। চোখের সামনে দৃশ্যপট ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। ও চারিদিকে দৃশ্য দেখে অবাক হয়ে থেমে গেছে। ওর মাথা যেন কাজ করছে না। চারিদিকে চোখ ধাঁধানো আলো, সোনার স্তম্ভ, সোনার দরজা, সোনার থাম, মাটিতে পড়ে রয়েছে শয়ে শয়ে সোনার মোহর। সমাপনবাবু একই জায়গায় দাঁড়িয়ে ঘরটির চারিদিকে গোল গোল করে ঘুরতে ঘুরতে কি যেন দেখে চলেছে। ওই পাগলটা আর সুজাতা, এই দুজনের গতিবিধি আমাদের থেকে বেশ আলাদা। পাগলটা সুজাতার একটা হাত চেপে ধরে রেখেছে। এখান থেকে চলুন ম্যাডাম, সবই মায়া, চলো না, এখানে কিচ্ছু নেই, কিচ্ছু না, কিচ্ছু না। মনে লোভ নিয়ে এলে এই জায়গা সেটাই দেখায় যেটা মানুষ দেখতে চায়। এখানে কোনো সোনা নেই, কোনো সোনার স্তম্ভও নেই। লোভ করে সকলে মারা গিয়েছে, আর নয়। আমিও তাই দেখছি যা বাকিরা দেখে চলেছে। মনে লোভ যাচ্ছে, তীব্র লোভ। সোনা সোনা, চারিদিকে শুধুই রাশি রাশি সোনা। ওইদিকে পাগলটা বলে চলেছে, মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। চারিদিকে তাকিয়ে দেখুন, এখানে কিচ্ছু নেই, কিচ্ছু না, শুধু বালি পাথরের মন্দিরের ভাঙা খিলা। না না, সব সত্যি, সব সত্যি। এই কারণে সাগ্নিক নিজের প্রাণ দিয়েছে। সে তো এই প্রবেশ পথের মানচিত্র এঁকেছিল, যাকে হঠাৎ ওই আব্বাসের মোরহাদের দল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। আমি মালিকের বিরুদ্ধে গিয়ে আপনাকে বাঁচাতে চেয়েছিলাম, সেই আপনি ধরা পড়লেন। ওরা আপনাকে টেনে নিয়ে এলো, আপনারা এই ঘরে বাঁধা পড়লেন। আমি ওপর দিকে গিয়ে ডায়নামাইট দিয়ে পথ গড়তে চেয়েছিলাম, কিন্তু এতে হিতে বিপরীত হলো, সকলে মারা গেল। আপনি, আব্বাস ভাই, মোসাদের লোকেরা এবং সাগ্নিক দাদা বাবু, সকলে। ঠিক সেই মুহূর্তে একটা থামে হাত দিয়ে হাঁপাতে হাঁপাতে ও বলে উঠল, সবাই বাইরে বেরিয়ে এসো। মিথেন গ্যাসের প্রভাবে আমরা সকলে চোখে ভুল দেখছি। যদি কেউ এখানে কিছু নেই এমনটা জেনে আসে, তবে তার প্রাণ গেলেও অন্তত হ্যালুসিনেশনের শিকার হবে না। আমার ধারণা ওই দিন গোটা দলটা সোনার লোভে একে অপরের উপর আক্রমণ করেছিল। সবাই ছিল দৃষ্টিভ্রমের শিকার। মরুভূমির বুকে সকলেই যে মরীচিকা দেখে এমনটা মোটেই নয়। তারাই দেখে যাদের মধ্যে বাঁচার তীব্র ইচ্ছে জাগে। সুজাতা শুধুই ছুঁয়ে দেখছে। তার মনে কি চলছে আমিও জানি না, তবে আমি কিন্তু চারিদিকটা বেশ উজ্জ্বল দেখছি। থাক থাক, রাশি রাশি সোনা। এবার ও এক হ্যাচকা টানে আমায় আর সমাপন বাবুকে ওই গর্তের মধ্যে টেনে নামিয়ে দিল। তোমরা যাও, আমি বাকিদের নিয়ে আসছি। আমরা একে একে এগিয়ে চলেছি। হঠাৎ জায়গাটা কেমন যেন দুলে উঠল। এবার সত্যি ধস নামছে। আর নয়, আর এক মুহূর্ত এখানে নয়। একে একে আমরা বাইরে বেরিয়ে আসতেই গোটা মন্দির দুলে উঠল। মাথার ওপর থেকে একটা একটা করে ভারী পাথরের চাই খসে পড়তে লাগলো। আমরা দ্রুত পায়ে বাইরে বেরিয়ে আসতেই বিকট শব্দ করে পাহাড়ের ভারী পাথর এসে মূল প্রবেশদ্বারের পথ বন্ধ করে দিল। লোভ, 40 বছর আগে সকলে লোভের কারণেই মারা গিয়েছে। সোনার আদেশের সিন্ধুক কিংবদন্তি নাকি অভিশাপ আমার জানা নেই। সবটাই যেন দৃষ্টিভ্রমের মায়াজাল। এই আছে, এই নেই। ধরা গলায় সুজাতা বলল, রূপসা, রূপসার কি দোষ ছিল বলতে পারেন? রূপসা? হ্যাঁ, রূপসা। খোঁজ নিয়ে দেখবেন। 40 বছর আগে এমনই এক বাংলার মেয়ে কিক বক্সিংয়ে গোল্ড মেডেল পেয়েছিল। আমার সবটা মনে পড়ে গিয়েছে, সব কিছু। আমার আর কিছুই জানার বাকি নেই। আপনি বেরিয়ে আসুন সুজাতা দেবী, না হলে আপনাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। একরাশ দীর্ঘশ্বাস পাহাড়ি বাতাসে মিশে যাচ্ছে। সকলে চেয়ে রয়েছে মন্দিরের ওই প্রবেশদ্বারের দিকে। সোনা কিংবা লোভ দুটোই আবারও কালের অতলে তলিয়ে যাচ্ছে। আমি আর ইন্সপেক্টর ততক্ষণে সবাইকে নিয়ে বাইরে বেরিয়ে এসেছি। ও ততক্ষণে আমাদের কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, ইতিহাস আর ঈশ্বর বড়ই অদ্ভুত। একই মানুষ দুই জন্মে একই জায়গায় একইভাবে মারা গেল।
তার মানে তুমি কি বলতে চাইছো? সুজাতাই রূপসা? ঠিক তাই, পুনর্জন্ম বা জাতিস্বর। আজকের মতো আমাদের গল্পের আসর এখানেই শেষ হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক অংশুদেবের কলমে প্রাচীন শহরের রহস্যভেদ। গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো এবং এই সিরিজের গল্প আরও শুনতে হলে কমেন্ট করতে ভুলবেন না। আমরা আরও তাড়াতাড়ি এরকম অনেক গল্প আনবো, কথা দিচ্ছি। গল্পটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে, আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। জোরাজুরি নেই, ভালো লাগলে তবেই। তাহলে সবাই খুব ভালোবাসা নেবেন আর খুব ভালো থাকবেন।